আমারও একটা এরকম যে মানে মাইক আমি অলওয়েজ ইয়েতে লাগাইতাম। যখন আমি শুরু করছিলাম কনটেন্ট ক্রিয়েশন হ্যাঁ, তখন এরকম এই হ্যান্ডেলটারে জানি কি বলে আমি ভুইলা গেছি। যাই হোক এই বুম হ্যান্ড বা কিছু একটা। বুম যাই বুম ওই আর্ম। হ্যাঁ, তো এই হ্যান্ডটা লাগাইতে টেবিলের মধ্যে অনেক কষ্ট হইতো। মানে আবার আলাদাভাবে স্ক্রু দিয়া লাগানো তারপরে মাইক হুম। আবার সেটআপ করা। তো ঐজন্য ওই সময় কি হইতো আব্বু যখন এশার নামাজ পড়তে যাইত তখন আমি ভিডিও রেকর্ড করতাম। কারণ আব্বু তখনও জানে না যে আমি ভিডিও রেকর্ড করি। জানলে পিটাবে। নাইস। এই অবস্থা ছিল। তো ঐজন্য আমি এই বুম মাইকটারে আমি রিপারপাস করছি। আমি বলছি বানাইছি যে এটা আমার প্রেয়সী। এটা আমার হচ্ছে যে এ এ এ আমার সাথে সারা জীবন আছে, এ আমার সাথে সবসময় থাকবে। আমার মাইকও হচ্ছে যে আমার প্রেয়সীর একটা অংশ। সো এদের আমি হচ্ছে যে এরকম আ মানে মেটাফরিক্যাল ক্রিয়েচার বানাই দিছি। তো ওইটার আর ইউজ করি নাই। সো কোনভাবে এটা ইউজ হইছে আরকি। আল্টিমেটলি পরে ওইটা এখনো আমার কাছে আছে এই জায়গায়। ইভেন ওইটা আমার হলুদের মধ্যেও ছিল। আমার হলুদে ওইটার জন্য একটা আলাদা সিট বানানো ছিল যে ওইটা হচ্ছে সতীন। আমার ওয়াইফের রেসপেক্ট এ সতীন আরকি। ওয়েলকাম করি সবাইকে। সবাইকে স্বাগতম আমাদের আজকের এপিসোডে। আমাদের সাথে আছেন এনায়েত চৌধুরী। এনায়েতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এনায়েতের পরিচয় পর্বের আগে আমি ছোট্ট করে একটু বলতে চাই, আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব? নির্বাচনের সময় জনমত কি সত্যি আমাদের নিজেদের তৈরি? নাকি আমরা এমন কিছু বিশ্বাস করতে শিখি যা আসলে আমাদের সামনে পরিকল্পিতভাবে তুলে ধরা হয়? ভয়, আশা, জাতীয়তাবাদ, নিরাপত্তা এই শব্দগুলোকে বারবার ব্যবহার করে মানুষের চিন্তা গঠন করা হয় বা চিন্তা গঠন করার চেষ্টা করা হয়। আজকে আমরা আলোচনা করব এনায়েতের সাথে কিভাবে প্রি-ইলেকশন সময়ে আসলে এই ম্যানিপুলেশন, এই মাইন্ড ইঞ্জিনিয়ারিং এবং এই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট গুলো কাজ করে এবং এটি নিয়ে আমাদের আসলে বিস্তারিত আলোচনা থাকবে। কারণ ক্ষমতা শুধু ব্যালট বাক্সে নয়, ক্ষমতা হচ্ছে মানুষের মনে। আ এবং যেটা আমি বলেছি ইতিমধ্যে যে আসলে এনায়েতকে there is no way, there is no one can properly introduce him. তো আমি আসলে এনায়েতকে একটু রিকোয়েস্ট করতে চাই তুমি যদি তোমার সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে ভাই দাও। আমার ইন্ট্রোডাকশন আমি পরে দেই। আগে বলি যে সিফাত ভাই কিন্তু এখানে খুব আ মানে একটা কেতাদুরস্ত ইন্ট্রোডাকশন দিল। বাট সিফাত ভাই কিন্তু আমার বিতর্কের বড় ভাই এবং আমার এখনো মনে আছে। আমার আসলে সত্যি কথা বলতে আম মানুষের স্মৃতিতে অনেক কিছু থাকে। মানুষের মেমোরিতে অনেক কিছু থাকে। সাপোজ আচ্ছা। মানুষের মেমোরিতে কি থাকে? ঘটনা থাকে। যে আমার কোন সময় একটা ঘটনা ঘটছিল ওটা আমার মনে আছে। তো আমার কাছে ফিলিংস ও মেমোরি হিসেবে থাকে। আ মানে আমার যেমন হচ্ছে আমি যখন ছোট ছিলাম আমি আইডিয়াল থেকে বিতর্ক করতাম। পকেটে খুব বেশি টাকা থাকতো না, বুঝছেন ভাই? তো আমার ওই সময় সবসময় মনে থাকতো কেউ যদি আমাকে কোন একটা ট্রিট দিত, ধরেন ট্রিট বলতে এরকম না যে ধরেন একদম আয়োজন করে বার্থডে উপলক্ষে বা কোন উপলক্ষে ট্রিট দিছে এরকম না। সে জাস্ট হচ্ছে যে আমি ডিবেট করতে গেছি, আমি লাঞ্চ করব। তো লাঞ্চের সময় সে আমারে লাঞ্চ করাইলো। এটা আমার অনেক মনে থাকে। মানে হচ্ছে যে আমার এত পরিমাণে মনে থাকে যে এটা বলার ব্যাপার না। তো সিফাত ভাইয়ের সাথে আজকে আমার কয় বছর পরে জানি হচ্ছে যে মানে অনলাইনে তাও দেখা হইছে। সিফাত হ্যাঁ। ভাই আমার মানে পুরা আমি যেই জায়গায় আছি তার একদম উল্টা পাশে, পৃথিবীর উল্টা পাশে পুরা একদম। তারপরেও আমরা কথা বলতেছি। বাট সিফাত ভাইয়ের ব্যাপারে আমার যে জিনিসটা সবার ফার্স্ট এ মনে থাকে সেটা হচ্ছে উনি যেই দিন বা যেই সময় থেকে হচ্ছে ভাইয়া তো অস্ট্রেলিয়ায় আছে এখন। তো অস্ট্রেলিয়ায় যখন চলে আসছে তারপরে থেকে বাংলাদেশে উনারে আমরা পাই নাই। আমার মনে আছে যে আমি ছোট এনায়েত হিসেবে ভাইরে এত ছোট বেশি মিস এনায়েত। করতাম। আমি তখন এত বেশি মিস করতাম। আর মানে এমনিতে দেখতাম কি ভাই এমনিতে এর আগে Facebook এ অনেক অ্যাক্টিভ থাকতো। সবকিছু রিপ্লাই-টিপ্লাই সবকিছু দিত। এরপরে দেখি ভাই অস্ট্রেলিয়া আসার পরে একদম 0 মানে দেখা যায় যে আমাদের কিন্তু এটা অনেকেরই হয় যে মানে আমি আমরা না যখন এনায়েত আমি না এখানে একটু টাচ করতে চাই আসলে। হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। কোয়েশ্চেনটা না আমাকে অনেকে করে। আমি আসলে কখনোই কাউকে সত্যিটা বলি নাই। সত্যিটা আচ্ছা। হচ্ছে কি আমি অস্ট্রেলিয়া আসার ৭ মাসের মাথায় আমার আম্মা হুম। হচ্ছে আম উনার লিউকেমিয়া হয়। অ্যান্ড শি ওয়াজ গোইং ও! থ্রু কেমো, বাংলাদেশে চিকিৎসা হচ্ছিল এন্ড এভরিথিং। হুম, তো হুম, আমি তখন তো মাত্র অস্ট্রেলিয়াতে আসছি। আমার 2nd সেমিস্টার, আমার মিড সেমিস্টার তখন মানে মিড টার্ম হবে আরকি। এরকম একটা সময় আম্মার ধরা পড়ে। ঠিক হুম, পরীক্ষা যখন শেষ হয় আমি চিন্তা করলাম যে আমি না একটা সারপ্রাইজ দেই আম্মাকে। তো হুম, বাংলাদেশে কাউরে না বলে আমি টিকেট কেটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হইলাম। হুম। অ্যান্ড আ ওই সময়টায় তুমি যেটা বললা যে I was so much active in মানে সোশ্যাল মিডিয়া এন্ড এভরিথিং। আমি এমন হচ্ছিল যে ধরো বাথরুমে গেলেও চেক ইন দিতাম যে এট টয়লেট। বুঝছো? সেই তো আমি চেক ইন এর হ্যাঁ, কালচার ছিল একটা সময়। হ্যাঁ, তো আমি আসলে তখন চেক ইন মাত্র আসছে আরকি। হুম, ২০১৪ সালের কথা। তো আমি পরে হ্যাঁ। যেটা করলাম যে আমি থাইল্যান্ডে আমার ট্রানজিট ছিল। থাইল্যান্ডে আমি ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে যখন আমি চেক ইন দিতে যাই তখন দেখি আমার Facebook এ আমার হোম পেজ
ইথার, আবির, হুম, হুম, হুম। তারপরে হচ্ছে তোমার নাহিয়ান এদের পোস্টে আম আমাকে ট্যাগ করে পোস্ট করা আমার আমার ফিডে আসছে যে আমার আম্মা সকাল ৬ টায় ইন্তেকাল করছেন। অ্যান্ড এইটার সময় হচ্ছে উনার জানাজা হবে। আ সো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ছিল আমার ফ্যামিলি ওয়াজ ট্রাইং টু রিচ মি কিন্তু আসলে অস্ট্রেলিয়াতে আমাকে রিচ করতে পারে নাই। আর তখন হুম। শুধু ফোনে কথা বলা যাইতে হচ্ছে ভাইবারে। হ্যাঁ, WhatsApp এ কথা এত বলা যেত না এভেইলেবল অথবা ছিল না ভাই। Skype এ। হ্যাঁ, তো আমার হাউসমেট বলল যে ও আমাকে দেখে নাই গতকাল রাত থেকে অ্যান্ড ওরা জানে না আমি কই অ্যান্ড এভরিথিং। সো আমার ফ্যামিলি ডিডন্ট ওয়েট। ওর আম্মাকে নিয়ে হচ্ছে হুম। হসপিটাল থেকে গ্রামে চলে গেছে। অ্যান্ড Facebook থেকে আসলে এই ইনফরমেশনটা আমি নিবো এইটা নেভার ইন মাই হ্যাঁ, কেউ ওয়াইল্ডেস্ট কখনো ড্রিম এক্সপেক্ট হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে কখনো বুঝতে ভাবি নাই। পারছি। তো ওই যে মোমেন্টে আমি Facebook ডিএক্টিভেট করছি, I came হুম, back again হচ্ছে এই জুলাই আন্দোলন পূর্ববর্তী সময়টাতে। হুম, হুম, হুম। অ্যান্ড এভরিথিং ইস চেঞ্জড। ট্রাস্ট মি আ মানে আমাদের হ্যাঁ, হ্যাঁ, ওই সবকিছু গ্যাপের চেঞ্জ মধ্যে Facebook এর। হ্যাঁ, এভরিথিং ইস চেঞ্জ অ্যান্ড এভরিথিং ইস লাইক মানে কেমন জানি মানে খুব অস্বস্তি লাগতো ১ম। তারপরেও আসলে আমি আর বেশি মানে ওই অস্বস্তি বোধ থেকে আমি আসলে অতটা ইনভলভ ছিলাম না। হুম, বাট এখন আমার কাছে যেটা মনে হইছে তোমাদেরকে দেখে, তোমাদের কাজ দেখে যে আসলে আ দ্যা লিস্ট আই ক্যান ডু বিদেশে থেকে হচ্ছে এট লিস্ট মানুষজনের কাছে কিছুটা হইলেও মানুষজনকে চিন্তা করতে সাহায্য করা, মানুষকে হুম, ক্রিটিক্যাল থিংকিং করতে নট জাস্ট ব্লাইন্ড ফলোইং অ্যান্ড আমি আর তুমি একটা জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ঢালাওভাবে এর দোষ, ওর দোষ, এ হুম, এইটা হুম, করছে, ও ওইটা করছে। আমাদের মধ্য থেকে পজিটিভিটিটা আসলে নাই হয়ে গেছে বললেই চলে। মানে ইন হুম, মাই হুম, honest opinion with all due respect with everyone হুম, still হুম, there are some good people তোমার হুম, মতো মানুষরা আছে যারা চেষ্টা করে যাচ্ছে সবসময়। স্পেশালি আমি তোমাকে বলছিলাম অফলাইনে যে নাফিসা আমার হুম, ওয়াইফ শি ইস a big fan of yours এবং তুমি যেভাবে টপিক গুলাকে তোমার সহজ ব্যাখ্যা যে সিরিজটা আছে, হুম, তুমি যেভাবে জিনিসগুলোকে এক্সপ্লেইন করো টু দি পয়েন্ট অ্যাকুরেট ইনফরমেশন। আনফরচুনেটলি আমাদের ১৮ কোটি বা ১৪ কোটি বা ১৭ কোটি বাংলাদেশে এনায়েত চৌধুরী একজনই। তো আমি এনায়েত আচ্ছা। চৌধুরীর জায়গায় যদি যাইতে মানে ঐরকম কাজ করতে যদি নাও পারি, অন্তত কিছুটা যদিও আমি আ আ হুম, সোসাইটিতে হুম। যদি আমি I can bring some good out there এটাই আসলে আমার আম হুম, অবজেক্টিভ হুম। ছিল না ওই এই সময়টাতে। এইটা ভাইয়া আমি বলব যে আপনি যে ডিসিশনটা নিছেন আবার ব্যাক করার অনলাইনের মধ্যে এটা খুব কঠিন একটা ডিসিশন। কারণ এখন কিন্তু বলা হয় আপনি যত বেশি অফ দ্য গ্রিড থাকবেন, মানে নেটওয়ার্কের বাইরে যেটাকে বলে, এটা হচ্ছে নতুন লাক্সারি মানুষের জন্য। কারণ এতদিন লাক্সারি ছিল কি আমি একটা দামি গাড়ি কিনবো, একটা দামি বাড়ি কিনবো। ঠিক আছে? এখনকার লাক্সারি হইতেছে আমি সবকিছু ছাইড়া ছুইড়া দিয়ে একদম ১ সপ্তাহের জন্য হাওয়া হয়ে যাবো, মাছ ধরবো, ট্রেকিং এ যাবো, পাহাড়ে যাব। উঠবো। এইটা হইতেছে নতুন লাক্সারি। এখন আপনি ওই নতুন লাক্সারিটা বাদ দিয়ে কাইন্ড অফ মানে নিজে প্যারা নিয়ে হইতেছে যে এই পডকাস্টটা আজকে করার আপনার কোন দরকার ছিল না বা এন্ড আপনার ইটস নতুনভাবে মানে আমার কোন এখানে কিন্তু মানে ৩টা ৪০ ভোর। ৩ টা ভোর ৩টা ৪০ আপনার এখানে। ঠিক আছে? তো আপনার এটা করার কোন দরকার ছিল না। আর তার উপরে ভাইয়া কিন্তু হচ্ছে এই পডকাস্টটা করতেছেন। তার আগে আরেকটা পডকাস্ট করছে। সো হ্যাঁ, টানা ২ টা পডকাস্ট চলতেছে। ভাইয়ার প্রচন্ড কষ্ট এবং এইটা আমি না শুনতাম ভাই বাসার থেকে কি বলে বাংলাদেশে থেকে আমি শুনতাম যে আপনার প্রচন্ড কষ্ট যায়। মানে অস্ট্রেলিয়াতে যখন শুরু করছিলেন আপনি। ওইটাও আমার খুব খারাপ হ্যাঁ। লাগতো শুইনা যে হচ্ছে যে মানে তার মানে আমার অস্ট্রেলিয়া দেশটার প্রতি আমার মনে আছে তখন ছোটবেলায় অস্ট্রেলিয়া দেশটার প্রতি আমার তখন থেকে বিতৃষ্ণা জন্মাইছিল। আমি ঠিক করেছিলাম অনেক অস্ট্রেলিয়া যাব কষ্ট না। করছি। আমি এইটা এখন যখন মানে when I look back in the past আমার কাছে মনে হয় যে মানে that was inhuman মানে no হ্যাঁ, way আমি স্টেশনে এইটাই ঘুমাইছি। আমি আমি শুনতাম। টানা ইনহিউম্যান লেভেলের খাটায় বা সবকিছু মিলায় অবস্থা হ্যাঁ, খারাপ হয়ে গেছে আপনার। কি যাই ভাই হোক কেউ কি হাসছে নাকি ওইদিকে শুনতেছে নাকি কেউ? না কেউ শুনতেছে না। আমি ওই যে কমেন্ট পড়ার চেষ্টা করতেছি। ও আম আচ্ছা। না কমেন্টে আচ্ছা, তো ভাই অনেক কিছু আসবে। এখন হ্যাঁ, আমরা আসলে সত্যি কথা বলতে আজকের এই যারা শুনতেছেন আজকের ডিসকাশনটাকে আমরা একটু ইনফরমাল রাখার চেষ্টা করব। মানে ইনফর্মাল একদম এক্সাক্টলি। ইন্টারভিউ টাইপের হয়ে গেলে জিনিসটা আসলে মজা হয় না। কারণ ভাইয়ের আমি সেশন গুলা দেখে আসছি একটু আগে। ভাই আসলে অত বেশি বিনোদন হয়তো করতে পারেন আমি জানি না। আমি একটু ভাইকে এখানে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি এই জায়গায়। এই সিউর ডিসকাশন এর অ্যাবসোলিউটলি। মধ্যেও। হ্যাঁ, এই জায়গায় তো আজকে তো অনেকে আসলে কমেন্ট করা শুরু করছে। হ্যাঁ। হ্যাঁ, অনেকে কমেন্ট করা শুরু করছে। এনায়েত আজকে তো বাংলাদেশে এখন মনে হয় রাত ১০টা ১০:৩০ হ্যাঁ, ১০টা এখন একদম ৪০ এক্সাক্টলি ১০টা ৪০ হ্যাঁ, আর আ ১ আ রাত বাংলাদেশে পরে ইলেকশন। কালকের পরের দিন হচ্ছে ইলেকশন আরকি। হ্যাঁ, তো হ্যাঁ, তো মানে মানে
তোমার কি মনে দেশে কথা বললে দেশের মানুষের আমাকে সাথে তো যখন ভাই মানে কথা ফার্স্ট এ বলতেছো সবাই জিজ্ঞেস করে, "কি মনে হয় কে জিতবে?" এটা হ্যাঁ, ভেরি ফার্স্ট কমন কোয়েশ্চেন এটা। কোয়েশ্চেন। তাও তো হ্যাঁ। ভালো তোমারে জিজ্ঞেস করে তুমি ভোটটা কারে দিছো ভাই? মানে এত মানে ও এই আমি কালচারটা এখন ভাই আসলে খুবই খুশি যে হচ্ছে ভালো কথা মনে করছেন। আমি হচ্ছে মাত্র স্টোরি দিলাম। আমার ব্যালট এই যে পেপারটা পোস্টাল ব্যালট যেটা, ওটা হ্যাঁ, হচ্ছে আবার ওই নির্বাচনের অফিসার যে তিনি গ্রহণ করছেন এটা আমার অ্যাপে আসছে। মানে আচ্ছা, বাংলাদেশে পৌঁছাইছে এটা। ওই কিউআর কোড স্ক্যান করে হ্যাঁ। সবকিছু মানে একদম আর কোন কিছু বাকি নাই আরকি। সো সে পাইছে এবং এখন গণনা শুরু হবে। আরকি এটার জন্য আমি খুবই খুশি যে এখান থেকে আমার কাছে এটার আপনারও পাশাপাশি আরেকটা জিনিস ভাল লাগছে। সেটা হচ্ছে এটা তো ডেফিনিটলি মানে আনডাউটেডলি একটা ভালো জিনিস। আরেকটা জিনিস আমার কাছে খুব ভাল লাগছে যে কয়েদিরা যারা জেলে আছে হ্যাঁ, দে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কুড তারাও ভোট। দিতে পারবে। তারা ভোট দিচ্ছে তাদের এবং আমার মনে হয় ৩ দিন ব্যাপী তাদের ভোট হইছে বা এরকম কিছু একটা এবং দ্যা টার্ন আউট ওয়াজ ভেরি হাই এবং আমার কাছে সবসময় মনে হয় যে রিগার্ডলেস হুম, তুমি হুম, যেই ক্রাইমটা করেই তুমি জেলে যাও না কেন বা তোমার যেই শাস্তিটা তুমি ভোগ করতেছো না কেন দ্যাট ইস মানে তোমার একটা ফেইট। বাট হুম, তার হুম, মানে এই না যে আমি তোমার কাছ থেকে বেসিক রাইট গুলাকে নিয়ে নিবো। মানে একজন অপরাধীরও তো আসলে মত প্রকাশ করার সুযোগ হুম, থাকা হুম, উচিত। হুম, তারও তো দেশে আম এবং মানে আমরা না যেটা করি যে মানে জেলে থাকা মানেই খারাপ। এখন জেলে হুম, থাকার পেছনে প্রত্যেকের অনেক কনটেক্সচুয়াল হুম, কারণ আছে, অনেক বিষয় আছে। অনেকেই আছে যারা মানে প্রপার জাস্টিস প্রসিডিউর দিয়ে আসলে জেলে যায় নাই। এবং হুম, হুম, এবং হুম, তারা আসলে সেই জাস্টিসটা পাচ্ছেও না। সুতরাং তাদেরকে আসলে এই সুযোগটা দেওয়া, তাদেরকেও আসলে এই ফিলটা দেওয়া যে তারাও দেশের একজন। আমার কাছে মনে হুম। হয় এই উদ্যোগটা আসলে অনেক ভালো ছিল। না ভাই এটা তো আসলে সত্যি কথা যে না এটা তো এমনিই না যে ধরেন নিউজিল্যান্ডের মতন জায়গায় বা সাউথ কোরিয়ার মতন জায়গায় আমরা জেল দেখি যে হইতেছে মানে একদম 5 স্টার হোটেলের চেয়েও বড়। সো মানে অপরাধীরা বা কয়েদিরাও যে হচ্ছে যে মানে ওরা ডিজার্ভ করে একটা ভালো লাইফস্টাইল ডিজার্ভ করে। এটা তো এইখান থেকেই আসছে, এই কনসেপ্টটা এখান থেকে আসছে। বাট এটা খুবই মানে আমরা অ্যাপ্রিশিয়েট করি সব জায়গাতে। মানে আমার তো খুবই ভাল লাগে যে আমি মানে বাইরে বইসে থাইকেও বাংলাদেশে না থেকেও আমি ইকুয়ালি বাংলাদেশে। কন্ট্রিবিউট করতে পারতেছি, ইকুয়ালি পার্টিসিপেট করতে পারতেছি। যেমন ধরেন বার্থডেতে যখন কোন বন্ধুর জন্মদিনের মধ্যে ধরেন কোন একজন ফ্রেন্ডরে দাওয়াত না দেয় কিংবা হচ্ছে আপনিও আছেন আপনার অনেক বন্ধুর বিয়েতে হয়তো দাওয়াত পান নাই। এরা হয়তো অস্ট্রেলিয়ায় থাকার কারণে না হইতে পারত। বাংলাদেশে থাকলে হয়তো দাওয়াত হ্যাঁ, পাইতেন না। খেয়াল রাইখেন। তো তখন অনেক মন খারাপ হয় না? তো যারা আসলে বাংলাদেশের বাইরে থাকে এই নির্বাচনের এই ঘটার মধ্যে এই এত শোরগোল হইতেছে, ঢাকা ৮ নিয়া হচ্ছে যে সবাই মাতামাতি মানে একদম অন্য মাতামাতি। লেভেলের বিনোদনে হ্যাঁ। চলে গেছে এটা। ওটা আসলে অন্য লেভেলে। মানুষজন এখন Netflix বাই দ্যা ওয়ে সাবস্ক্রিপশন বাই ক্যানসেল দ্যা ওয়ে করে ঢাকা না ৮ এর মুভি দেখে। নাসিরুদ্দিন পাটোয়ারির মুভস গুলা কিন্তু আমার খুব ভাল লাগছে ভাই। ভাই মানে ওর যে ভাই ওর অরাটাই অন্য লেভেলের। ওর অরাটাই অন্য অন্য লেভেলে। লেভেলের। আমি ও আরেকটা ওইটাতে জিনিস খুব ভাল লাগছে। হ্যাঁ, ওই যে ও হচ্ছে হেফাজতে ইসলাম মনে হয় ওর বিরুদ্ধে একটা আ আমি আ জানি না হেফাজতে ইসলাম কিনা বাট হ্যাঁ, ওর বিরুদ্ধে যে কেউ যখন একজন দাঁড়াইছে বায়তুল মোকাররমের সামনে বায়তুল মোকাররমের সামনে ও ওইখানে যে হচ্ছে ভাষণ দিয়ে নিজেও চুপ করে আসছে। দাঁড়ায় আছে। হ্যাঁ, পিছে দাঁড়ায় আছে এবং দোয়া চাইলো এবং ওইখানকার সবার ভোট বলল যে, "আপনারা সবাই আমাকে ভোট দিবেন।" ওরা সবাই বলল, "হ্যাঁ, হ্যাঁ, আপনাকেই ভোট দিব।" মানে ম্যাসিভ অরা মুভ যেটা ও একদম পুরা ফাটাই দিছে। না আমার আমার ছেলেটারে হচ্ছে যে বেশ মানে সে মির্জা আব্বাসের আসনে দাঁড়ায় যা করতেছে হ্যাঁ, মানে বেশ ভালো করতেছে। যাই হোক। তো আমি যেটা বলতেছিলাম যে, আমরা এই যে নির্বাচনের এই সময়টাতে এই ঘটার মধ্যে যদি দেখতাম যে আমাদের নিজেদের পার্টিসিপেট করার কোন সুযোগ নাই, আমরা আসলে মিস করতাম। উল্টা আমরা দেখা যাইতেছে আমরা আসলে আমাদের নিজেদের মানে বাইরে যারা আছে তারা ভোট আগে কাস্ট করছে। ১২ তারিখে হচ্ছে যে সবাই বাংলাদেশে যারা আছে সবাই কাস্ট করবে আরকি। তো এইটা বেশ মানে এই পার্টিসিপেশনটা অনেক বেশি মিনিংফুল আমাদের জন্য। এইজন্যই দেখবেন যে প্রবাসীরা সবাই পোস্টাল ব্যালটের ইয়ের পরে মানে এট লিস্ট সবকিছু ইনফরমেশন ঢাইকা-টাইকা হইলেও সবাই একটা স্ক্রিনশট দিতেছে, একটা পোস্ট দিচ্ছে। দিতেছে যে, "না আমি ভোটটা দিছি।" সবাই আগে যেরকম হাতে কালি দেখা ইয়ে করত। অনেকে তো এরকম করছে জানেন? মানে হচ্ছে যে যেহেতু নির্বাচন ইয়াতে যে ওই কি বলে ভোট কেন্দ্রে যেয়ে যেহেতু কালি দিতে পারব না, বাসার মধ্যে মার্কার আছে। ওই মার্কার দিয়ে মার্কার দিয়ে হচ্ছে নিজেরা ইয়ে করে ৫ জন ৬ জন একসাথে একটা ছবি দিল তারপরে দিছে যে আচ্ছা আমি ভোট দিছি। এই যে পার্টিসিপেশন টা এটা কিন্তু মানে কাইন্ড অফ একটা ফেস্টিভ মুড নিয়ে আসে এবং হুম। আমি মনে করি যে ১২ তারিখ আগামী ১২ তারিখে যারাই ভোট দিতে যাবেন, তারাও এই ফেস্টিভ মুড এর মধ্য দিয়ে যাবেন এবং আমি ডেফিনিটলি আচ্ছা। সবাইকে এনকারেজ করব যে অবশ্যই ভোট দিতে যান। নিজের এই রাইটটারে কাজে লাগান। ডেফিনিটলি এটা আপনার জন্য অনেক ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা এনায়েত এইবার কিন্তু 4.5 মিলিয়ন হচ্ছে নতুন ভোটার যারা জীবনে কখনো ভোট দেয় নাই। মানে হ্যাঁ,
হুম, আমি ঐদিন একজনের সাথে কথা বলতেছিলাম। সে হচ্ছে রেজিস্টার্ড ভোটার হয়েছে 2013 এ। তো obviously তখন তো সে আওয়ামী লীগের সরকারের সময় ভোট দিতে পারে নাই। ১ম বার যখন গেছে তাকে ভোট কেন্দ্রতে ঢুকতেই দেয় নাই। 2nd টাইম যখন গেছে তার হুম, ভোট দিয়ে দেওয়া হইছে। কেউ একজন দিয়ে দিছে। ইভেন দো ইভিএম ছিল। সো ২ বার হুম, একবারও সে ভোট দিতে পারে নাই। সো এইবার ফর দ্যা ফার্স্ট টাইম সে ভোট দিচ্ছে। তার মানে রেজিস্টার হওয়ার কত প্রায় ১৩ হুম। যদি হয়, অলমোস্ট ১৩ বছর পরে একটা মানুষ ভোট দিতে পারতেছে। which is এইটা মানে তো চিন্তা করলেও আসলে হ্যাঁ, খুব অন্য হ্যাঁ, হ্যাঁ, এই নির্বাচনটা নিয়ে সবার ক্রেজটাই আসলে এইজন্য। ফার্স্ট অফ অল এইটা যে নতুন ভোটার আসতেছে। সেকেন্ডলি হচ্ছে আমি কখনো এরকম এর আগে আমি জানি না কখনো কোনো নির্বাচনে দেখছেন কিনা মানুষজন কোরবানির ঈদের সময় যেরকম ট্রেনের ছাদে উইঠা একদম উঠে ভিড় কইরা সবাই হ্যাঁ, গ্রামের বাড়িতে যায়। এখন তো রিলগুলাতে তাই এক্সাক্টলি দেখতেছি আমরা যে সবাই দেখতেছি। একদম মানে ট্রেনে কইরা সবাই বাড়িতে যাইতেছে। সো মানে ভোট দিতে যে সবাই এরকম একটা ক্রেজি অবস্থা তৈরি করতে পারে এটা এই ১ম আমরা দেখতে আমি আমি আমার লাইফে এই ১ম দেখতেছি আরকি। তো এর আগে তোমাকে তো একটা আমরা প্রশ্ন কখনো দেখি করি নাই। আমি। আমার হ্যাঁ, আমার যাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা হয় এর মধ্যে এখনো আমি একটা সার্টেন গ্রুপ অফ পিপল যাদের সাথে আমার রেগুলার কনট্যাক্ট আছে বা আমি কনট্যাক্ট করছি। তাদের হুম, মধ্যে চিন্তাটা হচ্ছে কি আসলে আমরা ভোট দিয়ে কি হবে? আমার একটা ভোটে কিছু হবে না। আমার হুম, এলাকার হুম, প্রার্থী ভালো না। আমার আমি তাদেরকে চিনি না, কখনো দেখি নাই। আম অ্যান্ড এভরিথিং মানে তারা এখনো আসলে খুব মানে ভোট দিতে যাওয়ার ব্যাপারে অনীহা। এবং সবচেয়ে বড় কথা গণভোট নিয়ে তো আরো বড় অনীহা। যে, "আরে ভাই আমি হুম, তো জানিই না, আমি কিছু বুঝতেছিই না। মানে কেন শুধু আমি এতগুলা জিনিসে হ্যাঁ দিব? হ্যাঁ দিলে পরে যে এটা হুম, আসলে বাস্তবায়ন হবে তারই গ্যারান্টি কি?" মানে এই ধরনের হুম। কমন যেই মানে মানে কথাগুলো আমরা বলি বা হয়। এদেরকে আসলে তুমি কিভাবে এদের জন্য তোমার আসলে মেসেজটা কি এনায়েত? ১ম কথা হচ্ছে ভাই এরকম মানুষ তো আমি আমার আশেপাশেও দেখছি। মানে আমি জোর করে হচ্ছে তাদেরকে ভোট দেওয়াইতে পারি নাই বা এপ্লাই করাইতে পারি নাই বা ওইটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক হইছে যে, কেন আপনার ভোট দেওয়া উচিত? আমরা বলতেছি ভোট দেওয়া উচিত। উনি বলতেছে উনি ভোট দিবে না। তো উনাদের পক্ষ থেকে লজিক এগুলাই যে হচ্ছে যে আমি ভোট দিলে কি মানে আমার এলাকার মধ্যে যোগ্য প্রার্থী নাই বা ভোট দিলেও যে আসবে সেও খারাপ করবে দেশের, না দিলেও যে আসবে সেও খারাপ করবে দেশের। তো আমার কথা হইতেছে মানে সত্যি কথা বলতে ভোট তো একটা রাইট মানুষের যে হচ্ছে যে আমি এটা এপ্লাই করব। এখন এটা যার ইচ্ছা আপনি তারে দিতে পারেন। তো আপনার এলাকার মধ্যে মনে করেন কোন একটা নির্দিষ্ট বা পার্টির প্রার্থীরা আপনার পছন্দ না। আপনি তার জন্য তো অন্য প্রার্থীরা আছে। আপনি তাদের অবস্থা দেখেন, তাদের ম্যান্ডেট দেখেন। সেই অনুযায়ী আপনি একটা ভোট দেন। অবশ্যই আমি মানে পার্টিসিপেশন এর কথা অবশ্যই সবসময় বলি। আ এটা তো হচ্ছে একদম নরমাল ভোট যেটা সেটা। আর গণভোটের তো ভাই গণভোট নিয়ে কি পরিমাণ যে গুজব ছড়ানো হইছে। হুম, প্লাস আমরা তো চেষ্টা করতেছি আমার অলরেডি গণভোটের ভিডিও লাইভ Facebook, YouTube ২ জায়গাতেই আছে। হ্যাঁ, খালিদ ফারহান আমি ভাইয়ের গণভোট নিয়ে ভিডিও বেশ ভালো রকমের পপুলার হইছে। সো সবাই গণভোট নিয়ে মানুষকে জানানোর চেষ্টা করতেছে। মানুষের কনফিউশন এই জায়গাতেই যে ১ম কথা হচ্ছে গণভোট আসলে সবসময় আমরা দেখছি Brexit এর মধ্যে জাস্ট একটা ডিসিশন ছিল যে হয় হুম, আপনি ইউরোপিয়ান ইউনিয়নে থাকবেন নাকি থাকবেন না। এরকম থাকবেন। খুবই ছোটখাটো বিষয়ে গণভোট হয়। আর আমাদের এখানে সবাই বলতেছে আচ্ছা ৮৪ টা জিনিসে গণভোট, ৮৪ টা জিনিস কে পড়বে? প্লাস হইতেছে এই ৮৪ টা জিনিসের মধ্যে আম আ হ্যাঁ দিলে সবগুলাতেই হ্যাঁ অথবা না দিলে সবগুলাতেই না। সত্যি না। মানে এক্সাক্টলি সেপারেটলি প্রত্যেকটাতে হ্যাঁ না দেওয়ার সুযোগ থাকলে বেটার ছিল। অনেক অপশন থাকতে পারে। কিন্তু কথা হইতেছে আ এই গণভোটটা আসলে যেইসব সংস্কার নিয়ে আসার জন্য করা হইতেছে, সাপোজ আমার তত্ত্বাবধায়ক সরকার আ চাইলেই কেউ হচ্ছে বাতিল করে দিতে পারবে না। প্লাস হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে। প্রধানমন্ত্রী ২ মেয়াদের বেশি থাকতে পারবে। এরকম যে সংস্কারগুলা দেওয়া হইতেছে, আমরা সত্যি কথা বলতে ২০০৭-৮ এ যখন ওই 1-11 এর সময় আমরা কিন্তু বিতর্ক করতাম। আমরা তখন একদম হ্যাঁ, মানে রাজনীতি বুঝি কিন্তু। মানে আমরা এখনকার Gen Z যেরকম ২৪ এর পরে রাজনীতি বোঝা শুরু করছে সত্যি কথা বলতে আমরা কিন্তু ভাই আপনি, আমি এক্সাক্টলি। বলেন সেই ২০০৭-৮ এর দিকে বা ওই সময় কিন্তু আমি ক্লাস ধরেন 6, 7, 8 এ পড়া শুরু করছি। এই বিতর্ক করা শুরু করছি, রাজনীতি নিয়ে জানা শুরু করছি। আমাদের সময় কিন্তু তখন বেশিরভাগ ফেস্টে গেলেই একটা টপিক থাকতো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত কি উচিত না এইটা নিয়ে। উচিত। তো এরপরে তো আস্তে আস্তে যখন সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, তখন তো আমরা সবাই ফিল করতাম যে এইটা কেন একটা সরকারের হাতে এই ক্ষমতা থাকবে? তো আমি যখন দেখি ভাই যে এই জিনিসটা এইটার মতন একটা সংস্কার হবে, আমার জন্য এটা অনেক মিনিংফুল। কারণ আমি গত প্রায় ১৫ বছর ধরে হচ্ছে যে এই জিনিসটার একটা অভাব ফিল করছি যেভাবে, এটা হয়তো অন্য কেউ হয়তো ফিল করে নাই। যারা হয়তো তত্ত্বাবধায়ক সরকার দেখেই নাই, তারা হয়তো ফিল হুম, করে নাই। আমি রিসেন্টলি 1-11 নিয়ে ২ টা ভিডিও দিছি। তো অনেকেই আছে যারা হচ্ছে যে জানেই না অথবা যারা জানে তারা অনেকেই বলে যে মানে তত্ত্বাবধায়ক সরকার থাকলে অনেক ভালো হইতো। তো এই যে জিনিসগুলা আমার কাছে ওই একটা সংস্কার অন্য অনেকগুলা জায়গাতে হয়তো আমি ডিসএগ্রি করতে পারি। ঠিক আছে? কিন্তু এখন সিস্টেমটা যেহেতু এভাবে রাখা হইছে, আমার কাছে মনে হয় যে আপনি আ বা মানে যেই জিনিসটা আপনার জন্য খুবই দরকার ওইটার জন্য হইলেও হ্যাঁ ভোটটা দেওয়া উচিত। আ
যদি আপনি মনে করেন। আর অন্য আবার এটার অপোজিট একটা লজিক আছে হতেছে ঠিক আছে আমার এইখানে এমন ১-২ টা জিনিস আছে যেটা বাস্তবায়ন হইতেই আমি দিব না এই কারণে আমি না ভোট দিব। এটা অনেকে বলে। আবার অনেকে অনেক গুজব ছড়াইতেছে যে এই গণভোটে হ্যাঁ দিলে নাকি বিসমিল্লাহ থাকবে না সংবিধানে। গণভোটে হুম, হ্যাঁ দিলে নাকি আ মানে এলজিবিটিকিউ সবকিছু বাস্তবায়ন ওই ধরনের পলিসি বাস্তবায়ন করা শুরু হবে। এই ধরনের গুজবগুলা ছড়ায় মানুষজনের মাঝে বিভ্রান্তি ছড়ায়। অ্যাম এই গণভোটটারে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করা হইতেছে। বাট যেগুলা খুবই আমি আগে শুরুতেই যেহেতু এগুলারে গুজব বলতেছি আপনারা বুঝে নেন এগুলা অ্যাকচুয়ালি গুজব। সো এগুলো আমি ক্লারিফাই করছি। বিভিন্ন মানুষ ক্লারিফাই করছে তাদের পোস্ট-টোস্টের মধ্যে। আম তারপরে আমার রিসেন্টলি গণভোট নিয়ে হইতেছে আমি একটা গতকালকেই গুজব নিয়ে হচ্ছে যে পোস্ট দিছি। যে হচ্ছে গণভোটের সম্পর্কে আপনি কি গুজব শুনছেন বা হচ্ছে যে কি গুজব আছে এটার আমি কিছু আ এক্সাম্পল দেই। অনেকে বলতেছে এরকম গুজব শুনছে, গণভোটে হ্যাঁ দিলে ইউনূস সরকার থাইকা যাবে। আরো ৫ বছরের জন্য। তারপরে আম ওয়াও! হ্যাঁ দিলে ৭১ নাই হয়ে যাবে। হ্যাঁ দিলে আ আ তারপরে আমি একটা পরে মনে হয় ইয়ে দিয়ে পোস্ট করছিলাম যে, "হ্যাঁ দিলে আপনার বিয়ে হয়ে যাবে।" এ এরকম টাইপের সবকিছুই হইতেছে। হ্যাঁ তাহলে তো দিলে ভালো, অনেক তাহলে তো কিছু হ্যাঁ দেওয়া উচিত। আমাদের ভাই বিয়ে হয়ে গেছে। যারা এখনো সিঙ্গেল আছে ওদের তাইলে ওইভাবে গণভোটে না, হ্যাঁ হ্যাঁ, দেওয়া হ্যাঁ দিলে হ্যাঁ, লাগতে হ্যাঁ পারে। এমনও হইতে পারে হ্যাঁ দিলে তুমি ৪ টা বিয়ে করতে পারবা। হইতেই পারে। আচ্ছা, এরকম টাইপের। ওকে। তো এইটা এখন ভাই একটা বিয়ে কইরেই যে অবস্থা শিওর। এরপরে আর হ্যাঁ, এখন এখন আমরা এখন আমি তোমারে যেটা বলব সেটা হচ্ছে যে তুমি তো এখন একটা বিয়ে করে এই অবস্থা। যখন একটা বাচ্চা হ্যাঁ, হবে ভাই আমি আপনাদের কাছ থেকে ট্রেনিং নিবো ভাই। হ্যাঁ, ভাই আমি তো আপনাদের কাছ এখন থেকে ট্রেনিং মানুষকে নিতে আমি হবে। ভাবছি আমি আমার বাসার বাইরে একটা ছোটখাটো একটা A3 বা A2 সাইজের একটা পোস্টার লাগাবো যে প্রফেশনাল ন্যাপি চেঞ্জার যাদের বাচ্চাদের ন্যাপি চেঞ্জ হ্যাঁ। পয়সায় ন্যাপি চেঞ্জ করে দিই। আমাকে হায়ার করে নিয়ে যাও। আমি তোমার বাচ্চার ন্যাপি চেঞ্জ করে দিয়ে আপনি এখন আসবো। এত এক্সপার্ট হয়ে গেছেন? একদম মানে এখন চোখ বন্ধ করে ন্যাপি চেঞ্জ করে দিতে পারি। এমন একটা অবস্থা হয়ে গেছে। বাহ! ভালো। ভাই ভয় দেখায়েন না। ট্রেনিং নিতেছি এখন আপনাদের কাছ থেকে। এখন দেখা যাক। অ্যাকচুয়ালি না আমি আসলে এই মানে নতুন বাবা তো আমার তো মানে মাত্র মনে হয় হ্যাঁ। আজকে 7 উইক 6, 7 উইক। হুম। আমাকে অ্যাকচুয়ালি মানে দ্যা এন্টায়ার দ্যা ডিউরিং মানে দ্যা এন্টায়ার প্রেগন্যান্সির সময়ে সবাই আসলে অনেক ভয় পাওয়াইছে। বাট দ্যা মোমেন্ট হচ্ছে মুসাব আসছে মানে I feel like it's not that scary মানে হু। হ্যাঁ, তুমি obviously তোমাকে একটা এক্সট্রা স্ট্রেস তো নিতেই হবে। লেট নাইট হু। উঠে পড়া বা তোমার বেবিকে মেক সিউর করা। বাট আমাদেরকে না মানে আল্লাহ আসলে এত চমৎকারভাবে বানাইছেন মানে ইউ জাস্ট অ্যাডাপ্ট হুম, উইথ ইট। মানে ইউ ডোন্ট ফিল লাইক এবং এটার সবচেয়ে মানে চমৎকার একটা এক্সাম্পল হচ্ছে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে when you drive তুমি হুম। লিটারালি ফিল করবা যে নাও তুমি একটা ফাদার ড্রাইভার। মানে আমি আগে যেরকম ড্রাইভ করতাম হ্যাঁ, আমি কখনোই রাইট। রেকলেস ড্রাইভ আমি হুম। কখনোই রেকলেস ড্রাইভ করি না। আমি কখনোই ওভার স্পিডিং করি না বা এগুলা না। বাট স্টিল আমার ড্রাইভিংটা অনেকের কাছেই মনে হইতে পারে একটু মানে একটু অ্যাডভান্স। মানে আমি একটু চেষ্টা করি চিপা-চুপা দিয়ে চলে যাওয়া। মানে বাংলাদেশী ও। স্টাইল আরকি। যে হ্যাঁ, যেখানে সম্ভব কতর নিচে চালান না বলেন তো? আমি কত ধরো এমপি? লিমিট যেটা লিমিটে থাকি সবসময়। আমি ওভারও ওকে। যাই না, নিচেও যাই না। I love ও। ক্রুজিং। আমার ক্রুজ ছাড়া আমি গাড়ি চালাইতে পারি না। সো আমি ওই এই লিমিট থাকে ওটাতে ক্রুজ দিয়ে দেই। বাট ধরো হ্যাঁ। একটা ছোট্ট ন্যারো জায়গা আছে। এখন এই দেশের মানুষের মানে মেজরিটি আমি যেটা ফিল করছি ওরা আসলে ওই পারসেপশন টা তাদের নাই যে আমার গাড়ি কি এদিক দিয়ে যাবে কি যাবে না। তো হোয়াট দে ডু ও। দে জাস্ট মানে ওয়েট যে আচ্ছা ঠিক আছে গাড়ি সামনে আগাক তাহলে আমি ওই চিপা দিয়ে বেরিয়ে যাই আরকি। তো মানুষ তখন আরে ও করতেছে কি? আচ্ছা। তো এরকম আরকি। বাট এখন মানে I হ্যাঁ। don't do মানে ওইসব জিনিস। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখন আগে আমি সবসময় ফার্স্ট লেনে চালাই, ইমার্জেন্সি লেনে চালাইতাম। যদিও মানে রেকমেন্ডেড হচ্ছে তুমি ইমার্জেন্সি লেন খালি রাখবা। অনলি ইউস হুম। ইমার্জেন্সি লেন যখন তোমাকে তুমি হুম। মানে কাউকে ওভারটেক করবা। বা আমি হুম। 2nd লেনে চালাইতাম। মানে ফার্স্ট লেনে চালাইতাম আরকি। এখন আমি একদম শেষ লেনে চালাই। কারণ আমি জানি হুম। আমি খুব মানে হ্যাঁ। ঠান্ডাভাবে ড্রাইভ করব। সো এই জিনিসগুলা। বাট ইটস ফান। ইটস অ্যাকচুয়ালি নট দ্যাট স্ক্যারি। হুম। সো মানে ইউ জাস্ট গো উইথ দ্য রাইড আরকি। আর আসলে আল্লাহ ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া ভাই। তাআলা আমাদেরকে আসলে ওইভাবেই আসলে হুম। অ্যাডাপটিভ করেই আসলে আমার মনে হয় শুধুমাত্র মানুষ না মানে ইনফেক্ট মানে যেই সমস্ত প্রাণী ক্যান হ্যাভ বেবিস, হুম। চাইল্ড রাইট। তারা আসলে অটোমেটিক্যালি জিনিসটাকে ইনহেরিট করে নেয় বায়োলজিক্যালি।
রাইট। না এটা তো অবশ্যই ভাই। এটা থ্যাংক ইউ ভাই। আপনার খুব ভালো সাজেশন দিছেন। আপনার কাছে আমি আবার মেসেজ দিব পরে। কবে হ্যাঁ, দিব এটা আমি জানি না বাট মেসেজ দিব আবার পরে। সিউর। বাট আমি তোমারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা লেবার দিয়ে যখন একটা হ্যাঁ, মা যান এবং দ্যা প্রেগন্যান্সি পিরিয়ড মানে ইটস যে হুম, এক্সপেরিয়েন্স করে নাই তাকে কোনোভাবেই কোনো ভাষাতে কোনো মানে এআই দিয়ে হোক, কোনো স্টিমুলেশন কোনো কিছু দিয়ে কোনো ধরনের কিচ্ছু দিয়ে তাকে এইটা এক্সপেরিয়েন্স করানো সম্ভব না আনলেস ইউ রিয়েলি সি ইট ইন ফ্রন্ট অফ ইউর আইস এবং হুম, আমি তো আমার মানে দ্য মোমেন্ট মানে আমার বেবি হইছে, I just told my wife মানে আমি আসলে অ্যামেজড তুমি যে what you went through মানে হুম, আগামী আমি তো obviously you are my queen but for the rest of the life আমি তোমাকে ইভেন বেটার ট্রিট করার চেষ্টা করব। অ্যান্ড অল মেন শুড অ্যাকচুয়ালি হুম, মারা যে স্যাক্রিফাইসটা আসলে আমাদের জন্য করছেন এবং আমাদের হুম, ওয়াইফরা মা হিসেবে যে স্যাক্রিফাইসটা করে, এটা হুম, আসলে ইটস মানে তুমি কোনোভাবেই কোনো কিছু দিয়ে এটা রিপে করতে পারবা না। অ্যান্ড আমি তো একটু দুষ্টামি করে বলছিলাম যে, হুম, আমার ছেলে যদি বড় হয়ে তোমার সাথে উল্টাপাল্টা করে আমি কিন্তু ভুলে যাব হুম, যে আমরা হুম। অস্ট্রেলিয়াতে থাকি। তো ওই রাসেল পিটার্সের মতো আরকি যে আম হ্যাঁ। ব্রাউন ব্রাউন কি হোয়াইট পিপল শুড স্টার্ট বিটিং দেয়ার কিডস। হ্যাঁ, ভালো তাইলে বেশি ভালো থাকে। হ্যাঁ, ভাই আমার একটা সবসময় কোয়েশ্চেন থাকে। আপনার চুল এখন হ্যাঁ। কি আপনি অলওয়েজ এরকম ছোটই করে রাখেন? না, এইটা অ্যাকচুয়ালি আ আমি ১ম এ হচ্ছে এটারও একটা লম্বা মানে স্যাড ঘটনা আরকি। তো আমার আম্মা তো ক্যান্সার আচ্ছা। ইন্তেকাল করছেন। হুম। অ্যান্ড ফারহান কি তোমার ব্যাচ না তোমার জুনিয়র হ্যাঁ, এক হ্যাঁ, ব্যাচ? ফারহান আমার আমরা একসাথে এনডিসি ব্লু তে ছিলাম না? ও হ্যাঁ, তোমরা ব্যাচমেট। রাইট। তো হ্যাঁ। ফারহান প্লাস আমার আম্মা তো সবকিছু মিলায় আমার একটা চাচী উনারা সবাই ক্যান্সারে আম ইন্তেকাল করেছেন। তো আমার সবসময় মানে ইফ আই ক্যান এভার হ্যাভ আ মানে চান্স টু ডু চ্যারিটি আমি ক্যান্সার নিয়ে কাজ করি সবসময়। ক্যান্সার অ্যাওয়ারনেস, হুম, ক্যান্সার পেশেন্ট দেরকে যাদের ফান্ডের সমস্যা বিকজ আমি এক্সাক্ট আ হুম, মানে ওই ফাইন্যান্সিয়াল স্ট্রাগল টা দিয়ে গেছি। আমি মাত্র অস্ট্রেলিয়াতে আসছি। আব্বা রিটায়ার্ড। আব্বা ব্যাংকে হুম, ছিল, আম্মা রিটায়ার্ড অ্যান্ড বাংলাদেশে উনারা যেটা করে আমার আম্মা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। উনারা যেটা করে যে রিটায়ারমেন্টের যে টাকাটা পাইছেন, ওটা দিয়ে হুম, কোন জায়গায় একটা বাড়ি করার চেষ্টা করেন। তো হুম, আমার আব্বা সেম জিনিসটাই করছে। যেই টাকাটা পাইছে, একটা জমি হুম, কিনে একটা বাড়ি করছে। দেখা গেছে উনার কাছে কোন হার্ড ক্যাশ নাই। তো আম্মা যখন হাসপাতালে, তখন আমরা লিটারেলি আ আ উই ওয়ার স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি। তখন পুরা ট্রিটমেন্টটা আমি চেষ্টা করছি আসলে অস্ট্রেলিয়া থেকে যতটুকু সম্ভব আ অনেকে আমাকে হেল্প করছেন, অনেকে আমার সাহায্যে এগিয়ে আসছেন। আমি চেষ্টা করছি আম্মার ট্রিটমেন্টটা করার। সেইম থিং উইথ ফারহান। তো আমি যেটা করলাম হুম, আমার হচ্ছে ব্যাক ইন 2022 বা 3 তে আমার একটা কলিগ যে আমার সাথে খুবই ক্লোজ, ওর হচ্ছে একটা ক্যান্সার হয় এবং ও কিমো দেওয়ার পরে ওর হচ্ছে obviously যেটা হয় যে হেয়ার ফল হয়। তো ও হুম, যেহেতু আমরা যেহেতু ক্লায়েন্ট ফেসিং আমরা যেহেতু Microsoft এর কনসালটেন্ট আমাদের তো প্রচুর ক্লায়েন্ট ফেসিং মিটিংস থাকে, সেশনস থাকে whether রিমোটলি অথবা অন সাইটে। তো ওকে আমি একদিন দেখলাম যেটা হচ্ছে ও আফটার কিমো ও ব্যাক করছে এবং ওর হেয়ার ওয়াজ ডিফারেন্ট। তো আমি তো হুম, obviously ভদ্রতার খাতিরে কিছু জিজ্ঞেস করিনি। বাট ও নিজে থেকে আমাকে বলতেছে, "তুমি জানো আমি এরকম একটা ন্যাচারাল উইগ আমি নিছি ক্যান্সার কাউন্সিল ভিক্টোরিয়া থেকে।" আম হুম, যারা হচ্ছে সিনথেটিক বা আর্টিফিশিয়াল উইগে যাদের আসলে অ্যালার্জি হয়, তাদেরকে ওরা একটা ন্যাচারাল উইগ দেয়। অ্যান্ড পিপল ডোনেট দেয়ার হেয়ার এবং ওই হেয়ার থেকে হুম, ওরা আসলে তো যখন I turned 30 আমার তখন অনেক বড় চুল ছিল। মানে আমার একদম হুম, আম জেমস বা ধরো ওদের মতো হুম, লম্বা বিশাল বিপ্লব হচ্ছে গুড এক্সাম্পল। হ্যাঁ। বিপ্লবের মতো লম্বা চুল ছিল। তো পরে আমি যেটা আমি ডিসিশন কখনো নিলাম দেখিনি কেন আপনার এই চুল? ওইটা আমি দেই নাই কখনো। কারণ ওই সময় আমার Facebook ছিলই না। ও আমি তোমারে পাঠাবো ছবিটা। আচ্ছা ঠিক তো আছে। যেটা হইছিল তখন সেটা হচ্ছে যে আমি আম তখন আমার 30th বার্থডেতে I thought যে আমি এটা ডোনেট করব। তো I did a fundraise হুম, ক্যান্সার পেশেন্টদের জন্য। ওটার পাশাপাশি আমি আমার চুল ডোনেট করলাম এবং আমার চুল দিয়ে যে উইগ বানায়ে তারা হচ্ছে ক্যান্সার পেশেন্টকে দিছে, তারা আবার আমাকে ফিরতি চিঠি লিখছে। which was ওয়াও! আমার লাইফে one of the মানে মোস্ট প্রিসিয়াস মোমেন্ট। আমি খুব অল্প সময়ে আমার জীবনে কান্না করছি। মানে চোখ দিয়ে লিটারেলি পানি হুম, পড়ছে। আব্বা-আম্মা ইন্তেকাল করছে ওইগুলা মানে বাদে, মানে ওই ঘটনাগুলা বাদে। হুম, আম খুব অল্প ঘটনাই ঘটছে যেখানে আমি আসলে কান্না করছি। অ্যান্ড দ্যাট ডে আমি ওই লেটার গুলা পড়ে I literally cried. তো এইবার যেটা হইছে মুসাব যখন হয়, মুসাবের বার্থ টাকে আসলে commemorate করার জন্য আমি আবার
তোমার একটা ফান্ড রেইজ ও করছি। আরেকটা ডোনেট করছি আরকি। বাট I লাভ লং হেয়ারস আচ্ছা। আমার সবসময় খুব ভাল লাগে। আল্লাহর রহমতে আমার চুলগুলা খুব কার্লি। সো সো হ্যাঁ, আমার খুব হ্যাঁ। ভালোই লাগে বড় ও চুল। ওয়াও! খুবই ইন্টারেস্টিং স্টোরি। এগুলো তো আগে শুনি হ্যাঁ, নাই ভাই। হ্যাঁ। যাই তো হোক, আপনার কমেন্ট বক্সের মধ্যে ভাই আমাদের ওই যে একটা পডকাস্ট ছিল আগে ট্রাইনোমিয়াল পডকাস্ট নামে। হ্যাঁ, এটা ট্রাইনোমিয়াল এখন রাইট। একজন জিজ্ঞেস করছে যে, "স্যার কোন দল ভোটে জিতলে কি ট্রাইনোমিয়াল পডকাস্ট চালু করবেন? তারে ভোট দিব।" ট্রাইনোমিয়াল পডকাস্টের একটা বেশ বড় ধরনের ফ্যান বেস আছে। হ্যাঁ, আর আপনার এই যে স্টোরি গুলা থাকারই বলতেছেন কথা। এগুলো আসলে সত্যি কথা বলতে ওই পডকাস্টে শেয়ার করার মতন আ বেশ ভালো, ভালো স্টোরি। আমি এখন চিন্তা করতেছি যে আমরা যদি এই পডকাস্টের মধ্যে এই জিনিসগুলো আলোচনা করতাম হয়তো অনেকে শুনতো বা ভাবতো। যাই হোক ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস ইটস স্টোরি। ওকে। না আমি আসলে কখনো সুযোগ পাইনি এগুলা নিয়ে কথা বলার। আর আসলে গত ৭-৮ দিন ধরে এত বেশি তাত্ত্বিক জ্ঞানভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনা হচ্ছে মানে ইটস হ্যাঁ, ইটস নাইস ইলেকশনের আগে। আম বাট হ্যাঁ, বাংলাদেশে ইলেকশনে আসলে আমি I would really expect যে এই ধরনের হিউম্যানিটেরিয়ান কজ গুলাকে আমরা আসলে আরো বেশি প্রমোট করা, আরো বেশি সামনে নিয়ে হুম, আসা। সরকার যেই থাকুক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ। হুম, আমাদের দেশ, আমাদের দেশের জন্য আমাদের দায়বদ্ধতা আছে এবং দেশের মানুষের জন্য দায়বদ্ধতা আছে। আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করি এনায়েত। আম হুম, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ মানে এটা খুবই পার্সোনাল বাট আমার জন্য দিস ওয়াজ লাইক আ বিগ লাইফ লেসন। তো আমি হুম, একবার বাংলাদেশে আসছি অ্যান্ড বাংলাদেশে আসলে তো আসলে এদিক ওদিক ঘোরাফেরা করি, এদিক ওদিক যাই। তো আমার মনে আছে গুলশান ১ এর সার্কেল থেকে ২ এর সার্কেলের দিকে আমি যাচ্ছি। অ্যান্ড গাড়ি ট্রাফিকে আটকা। তো আমি দেখলাম যে রাস্তার পাশে একটা ভদ্র মহিলা প্রবাবলি উনি ব্লাইন্ড, প্রবাবলি না উনি মোস্ট লাইকলি উনি ব্লাইন্ড। উনি হচ্ছে আম আ সাহায্য প্রার্থনা করছে আরকি। হুম, তো রাস্তার ধারে দাঁড়ায়। তো আমার কাছে দেখে মানে অ্যাজ ইউজুয়াল আমার কাছে মনে হইছে যে I can help তো আমি গাড়ি থেকে নেমে আমি ড্রাইভারকে বললাম যে, "যদি সিগন্যাল ছেড়ে দেয় আপনি সামনে গিয়ে একটু দাঁড়ায়েন। পিছনে গাড়ি আটকায় রাখার তো কোনো মানে হয় না। আমি আসতেছি।" তো আমি গাড়ি থেকে নামায়ে রাস্তা ক্রস করে আমি এসে উনাকে কিছু সাহায্য করব। পাশে একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা ও মেক্সিমাম ৭-৮ বছর বয়স হবে। মানে হুম, মেক্সিমাম। ও বসে নামতা করতেছে। ৯ হুম, এর ঘরে নামতা লিখতেছে। হুম, হুম, অ্যান্ড আমি ওয়াজ লাইক ওকে মানে মহিলাকে জিজ্ঞেস করলাম যে উনি কি বাবুটা কি আপনার মেয়ে? কয়, "হ্যাঁ, জি আমার মেয়ে।" আমি বলি, "ও তো অঙ্ক করতেছে খুব সুন্দর।" হুম, উনি বলল, "হ্যাঁ, ও খুব ভালো স্টুডেন্ট। ও আ সরকারি স্কুলে যায় এবং ওর হচ্ছে ও রো রোল 1 ওখানে। ও হুম, ফার্স্ট গার্ল। তো ওর হোমওয়ার্ক করতেছে ওখানে বসে।" হুম, অ্যান্ড দ্যা মোমেন্ট আই রিয়ালাইজ যে এনায়েত তুমি আমরা যে কত প্রিভিলেজড আমরা যে আসলে হুম, মানে উম আম এটা আসলে মানে I can't express in words how I feel. আমার কাছে তখন মনে হইছে যে এই মানুষগুলার জন্য হইলেও আসলে আমার আম কিছু অন্তত করা হুম, উচিত। মানে obviously আমি বিদেশে থাকি, আমার নিজের জন্যই থাকি। আমার ভালোর জন্য, আমার ফ্যামিলির ভালোর জন্য, ভালো ক্যারিয়ার অ্যান্ড এভরিথিং। হুম, আম বাট স্টিল মানে আমার জায়গা থেকে আসলে যতটুকু দেশের জন্য করা দরকার, যতটুকু দেশের জন্য আমি করতে পারি, দেশের মানুষের জন্য করতে পারি এবং এই যে ভোট দেয়া, ভোট দিতে যাওয়া, এটাও কিন্তু আমার কাছে মনে হয় I don't know সবার ওপিনিয়ন কি? বাট আমি পার্সোনালি ফিল করি এটাও আমার দেশের মানুষের জন্য একটা হুম, হুম। অ্যাক্টিভিটি অথবা একটা একটা মানে আম নোবেল আ ডিড যেটা আমি আসলে আমার করা উচিত। টু মেক সিউর যে আমি দেশটাকে এমন কারো হাতে উঠাই দিচ্ছি না, যার আ কারণে আমার দেশের মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে। আপনার ভাই আসন কোনটা? আমার আসন তো আসলে বিতর্কিত আসন ঢাকা ৫ তো নবীউল্লাহ আচ্ছা, নবী। আর হ্যাঁ। হচ্ছে এনসিপি থেকে আমার স্কুলের ছোট ভাই। তুমি ওর ডিবেট মনে হয় দেখো নাই। ও আসলে অত অত বেশি মানে ইন্টার স্কুল ডিবেট করে নাই। ও গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাবের মেম্বার ছিল এস এম শাহরিয়ার ও এনসিপি হ্যাঁ, থেকে। চিনি তো হি ইস মনে ভেরি হয়। ইয়াং। তো তুমি হ্যাঁ, হ্যাঁ, তুমি চিনি, হয়তো চিনি, চিনতে চিনি। পারো। হ্যাঁ, হ্যাঁ। ডিবেট করতো। তো ও এনসিপির প্রার্থী। আ ও উনি জামাতের তো দাঁড়াইছে এনসিপির ডিরেক্টলি কখনো এনসিপি প্রার্থী। আমি উনার হ্যাঁ। একটা পোস্টার ও দেখছিলাম ও যে ও কেউ একজন প্রবাবলি শেয়ার তোমার জুনিয়র হবে এনায়েত। নাম হাইলি লাইকলি। আমি আসলে এক্সাক্টলি এখন মনে নাই বাট হ্যাঁ, ও হ্যাঁ, হচ্ছে ধরো আম তোমার ১ ব্যাচ জুনিয়র হবে। মানে অমিতদের ব্যাচ খুব সম্ভবত। ও আচ্ছা, আচ্ছা, অমিতদের আচ্ছা। ব্যাচ হইতে পারে। আচ্ছা, হাইলি আচ্ছা, আচ্ছা। লাইকলি। ওকে। রাফি আল রাফি ওদের ব্যাচ হুম, হুম, হুম। সম্ভবত। আল রাফি কিন্তু আমার পাশে আমার এই কাছাকাছিই থাকে আরকি। ওর সাথে তাই? আমার দেখা আ হইছে ও এখানে আসার বাহ! পরে। চমৎকার। হ্যাঁ। তো তো আম আপনার হচ্ছে ওই হ্যাঁ। আসনে আচ্ছা।
ঢাকা আমার ৫ তো হচ্ছে ঢাকা ৯ ভাই। বাট আমার আমার ঢাকা ৫ আছে আগে বিএনপির সময় মানে অনেক পপুলার ছিল হচ্ছে দৌড় সালাউদ্দিনের জন্য। তো ও হচ্ছে ওই ও যে একবার যখন বিএনপি ক্ষমতায় তখন আ আ আমাদের এখানে একটা সুইচ গেট আছে। সুইচ গেটটা সম্ভবত মানে অনেকদিন ধরে ইয়ে ছিল না। তো হুম। আর লোকজনও এলাকার লোকজনের উপর অনেক খ্যাপা ছিল। তো পরে ওকে হচ্ছে দৌড়ানি দিছিল আরকি। তো পরে হচ্ছে ওর নাম হয়ে গেছিল দৌড় সালাউদ্দিন। তো that was 2001-06 দৌড় তারপরে সালাউদ্দিন। তো বিএনপি আসলো, আওয়ামী লীগ আসলো। তখন থেকে হুম। হাবিবুর রহমান মোল্লা was I think throughout until he passed away তারপরে মনে হয় তার ছেলে আ আ হইছে বা এরকম someone I can't remember ওরকম significant কেউ না। বাট এখন নবিউল্লাহ নবী। তো উনি হচ্ছে মানে আফটার সালাউদ্দিনের পরে আসলে he took over বিএনপি ওই আসনে। হুম, হুম। হুম। আ আম বাট হ্যাঁ, যাক ভালো। তাহলে তো আপনাদের এখানে তোমার মোটামুটি কি এখন ঢাকা ১২? না আমার তো ৯। ঢাকা ৯ ৯ আচ্ছা ৯। তাসনিম জারার ইয়ে আরকি। আর হ্যাঁ। তোমাদের ও আচ্ছা নুসরাত হায়দার ইথারের ওয়াইফ। ও কমেন্ট দিছে তোমরা ওহ! ঢাকা আসো। নয় আমরা একসাথে ভোট দেই। উই মিস ইউ। ওহ মিস ইউ টু নুসরাত আমার আপু। তো ভোট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা প্রিটেন্ড করব আরকি আমরা যাবো। মানুষজন যারা ভোট দিতে হ্যাঁ, যাবে যাতে তাদেরকে। যায়া মানে সবার সাথে একসাথে সাফওয়ান তোমার ছোট আসছে। ভাই সাফওয়ান সাফওয়ান, দেখতেছে। হ্যাঁ, এনায়েত ভাই সালাম সাফওয়ান বলছে। দেখতেছে। সাফওয়ান একটু আগেই লাইভ সাফওয়ান করে ওয়াজ গেছে। হ্যাঁ, সাফওয়ান ওয়াজ ভেরি এক্সাইটেড ও যখন শুনছে তুমি আসবা। দেখি আমি যদি তোমার সময় থাকে, সাফওয়ানের সময় থাকে, we will try একটা সেশন একসাথে করা যায় কিনা, একটা আড্ডা দেওয়া যায় হুম। কিনা কোনো এক সময়। সাফওয়ানের সাথে আমার এমনিতে অনেক কথা হয়। ও তো হচ্ছে প্রচুর মানে পলিটিক্যালি অ্যাক্টিভ পোস্ট যেগুলা মানে হ্যাঁ, ওর সাথে অনেক কিছু নিয়ে কথা। আমার মাঝে, মাঝে এটা খুব ইয়া লাগে, আশ্চর্য লাগে যে মানুষজন ডাক মানে ডাক্তারি পড়াশোনা করে ডাক্তারির আমি এত পলিটিক্স ইউ অ্যান্ড জাস্ট হিস্ট্রি নিয়ে টেক মাই ওয়ার্ডস মানে তুমি আসলে আ আমি তো হ্যাঁ, আসলে নাফিসাকে ডাক্তারি পড়তে দেখছি। তো হ্যাঁ, আম ও ডাক্তারি পড়ার সময় ও ঠিকমতো মানে ধরো প্রেমটাও করেনি আমার সাথে। হ্যাঁ, আমি তো মানে ধরো যতদিন বাংলাদেশে ছিলাম দাঁড়ায় হুম, থাকতাম কলেজের সামনে, পড়তো, পাশে বসে থাকতাম। তো ইটস হুম। লাইক ভেরি বোরিং। সেই জায়গা থেকে আসলে মানে সাফওয়ান হোয়াট হি ইস ডুইং মানে অ্যামেজিং, অ্যামেজিং যেই এবং পরিমাণ পড়াশোনা করে ইয়া নিয়ে মানে অন্য হ্যাঁ, পলিটিক্স, হিস্ট্রি ওর সবকিছু সাথে নিয়ে। আমার একটা জিনিস নিয়ে আলোচনা হইতেছিল। ও বলতেছিল যে তারেক রহমান জেন জির সাথে একটা গেট টুগেদার করে। তো সেখানে হুম, দেখা গেছে আমার কাছেও মনে হইছে যে ইট ওয়াজ মোর ফর আ পপুলার পলিটিক্যাল মুভ দেন অ্যাকচুয়ালি ইন্টারেকশন করা। তো সাফওয়ান হুম, যদি সেখানে ইনভাইটেড হইতো মানে হি উড হ্যাভ আস্কড সাম রিয়ালি হার্ড কোয়েশ্চেনস হুম, টু তারেক জিয়া যেটা আসলে হুম, আমাদের আমরা তারেক জিয়াকে প্রশ্ন করতে না পারলেও আমাদের নিজেদের মধ্যেই ডিসকাশনটা থাকা দরকার। কারণ only হুম, হুম, then we can make sure আমরা politically aware এবং আমাদেরকে এভাবে ভাঙায়ে একটা স্বৈরশাসক ১৭ বছর ধরে আমাদের উপর দিয়ে হুম। ছড়ি ঘুরায়ে যাবে। এই জিনিসটা আসলে পুনরাবৃত্তিটা হবে না। আমার কাছে মনে হয়। সাফওয়ান বেশ মানে এরকম ইয়াগুলাতে বেশ ভালো, ভালো কোয়েশ্চেন ওর একটা কোয়েশ্চেন তো মনে হয় মাঝখানে ভাইরালও হইছিল। ফাহাম আব্দুল সালামরে করছিল মনে ফাহাম হয় বা আব্দুল সালামের হ্যাঁ, 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 মাঝখানে একটা একটা সেশন আমি করছে ওকে যখন মেনশন জাস্ট করছিলাম জুলাই। যে হ্যাঁ, এক্সাক্টলি হ্যাঁ, আফটার মানে জাস্ট জুলাই। জুলাইয়ের পর। বেশ ভালো এরকম ইয়া যদি করতে পারা যায়। আমি তো ভাই হুম, মিস করি সত্যি কথা বলতে বাংলাদেশের এই লাইভ সেশন গুলা হয়তো মানে অ্যাটেন্ড করতে পারতাম বা মানে এই যে ই ই আমার জাস্ট হচ্ছে যে যখন আমি কিন্তু একদম জুলাইয়ের ডিরেক্টলি একদম যখন ইয়া হইতেছিল ধরেন ১৫ জুলাইয়ের ঠিক পরে থেকে আগস্টের একদম ৫ পর্যন্ত আমি একদম বাংলাদেশের খুব অ্যাক্টিভ ইয়াতে ছিলাম। ইভেন যখন হাসিনা পালায় গেল তারপরে ওই যে বিজয় মিছিল যেটা আমরা হ্যাঁ, পুরা মনে আছে যে আমি তো আমার বাসা তো বৌদ্ধ মন্দিরের আরো ভিতরে। সো হুম, ওইখান থেকে রিক্সা দিয়ে আসতে পারতাম না আমরা। আসতে পারতেছিলাম না। এত মানুষ রাস্তার মধ্যে। আমরা হ্যাঁ, হাইটা, হাইটা এইখান থেকে পুরা একদম ঢাকা ভার্সিটি পর্যন্ত গেছি। একদম হাইটা, পায়ে হাইটা। তার আগে তো আ আ ধরেন শহীদ মিনারে যখন ১ম ওই গণজমায়েতটা হইল, ওইখানে আমরা ছিলাম। দেন হচ্ছে মানে প্রত্যেকটা জায়গাতে পার্টিসিপেট করতে পারছি। এইটা আলহামদুলিল্লাহ খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি আমার লাইফে। ওই সময়টাতে বাংলাদেশে থাকতে পারছি অ্যান্ড দেন হ্যাঁ, তারপরে আসছি পরে ওই যে ওই জিনিসগুলো মিস করছি যে আ আপনার মানে আগস্টের পরবর্তী সময়ে যে বাংলাদেশের নতুন একটা চেহারা যেটা ধরেন এই যে সাফওয়ানরা পাইছে, সবাই হুম, যারা বাংলাদেশে ছিল ওরা দেখতে পারছে। আম হ্যাঁ, অনেক কিছু অনেক জায়গা থেকে অনেক বাজে ইয়া ছিল। কিন্তু আমি বলতেছি যে এই যে ধরেন গ্যাদারিং গুলা হইতো, আ বিভিন্ন মানুষ এসে কথা বলতেছে তাদের এগেইনস্ট এ অস্বস্তিকর প্রশ্ন করা যেটা, ওটা যে অনেক নরমালাইজড হইছে। এইটা বেশ ভাল লাগছে আমার কাছে এবং আমার কাছে মনে হয় যে এটা হয়তো আমি নিজে থাকতে পারি। আপনি ভাই মানে জানেন ধরেন লাইভ অডিয়েন্স আপনি যত পডকাস্ট করেন, যা কিছুই করেন আপনার পডকাস্টে ১,০০০ মানুষ দেখুক। ঠিক আছে? অনলাইনে। লাইভ
500 জনের সামনেও কথা বলা বা তাদের সামনে ইয়া করা, এটা যে আমি কি মিস করি এটা আমি আপনারে বইলা হুম। বুঝাইতে পারব না। যে ট্রু। সব পুরা এবং আমরা অডিটোরিয়াম যারা ফুল। আসলে বিতর্ক করে আসা মানে যেই বিতর্কে ধর আমাদের আমাদের বিতর্কগুলোতে যখন ফাইনালে সেমিফাইনালে হ্যাঁ, দেখা যেত যে মানুষ জায়গাও দিতে পারতেছি না যে আ রাইট, রাইট, রাইট। সবার সামনে। এ অ্যান্ড এ ওগুলা তো ধরো মার, কাট। মানে ওগুলা তো আসলে আরো ইনটেন্স আরো অনেক হ্যাঁ, বেশি বাট একটা জিনিস কি একটা মজার জিনিস আমার মাথায় আসলো। তুমি যখন বলতেছিলা যে বৌদ্ধ মন্দির থেকে রিক্সা করে আসতে পারতেছিলা না। তার মানে এই বিএনপি যারা আম মানে যারা দাবি করে যে আসলে তারেক জিয়ার দেশের আগমনের সময় আ একটা মানে বিপুল জনস্রোত আসছে। তো শেখ হাসিনা পালায় যাওয়ার সময় তো তার থেকে বেশি আসছে। সো শেখ হাসিনা ইস লাইক মানে ওই হ্যাঁ। জায়গা থেকে ট্রায়াম্ফড এইসব করতে গেলে। এই ও হিসেবে দেশ ছাড়ার একটা সময় হচ্ছে যেরকম মানুষ হইছে ডিপার্চার আর একটা হচ্ছে অ্যারাইভাল আরকি। ২ টা হ্যাঁ, আলাদা জিনিস। হ্যাঁ, দ্যাটস নাইস। বাট হ্যাঁ, বাংলাদেশে তবে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ এনায়েত আমার কাছে যেটা মনে হইছে যে পোস্ট আ ৫ জুলাই যেই আপরাইজিং টা যে অ্যাওয়ারনেস এর যেই বুমটা আসলে আমাদের মধ্যে হইছিল সেটা আসলে আমরা ধরে রাখতে পারি নাই। এবং হুম, আ একটা পর্যায়ে গিয়ে আমার কাছে যেটা মনে হইছে মানে ২৪ পর্যন্ত অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি নাইস। ২৫ এর হুম, শুরুতেও ওয়াজ ওকে। হুম, ২৫ এর মিড টার্ম থেকে আসলে মানে অল দ্যা ওয়ে টু ইলেকশন পর্যন্ত আসলে আমাদের ওই মানে ওই অ্যাওয়ারনেস এর জায়গা থেকে আমরা আসলে অনেক সরে আসছি। আম হুম, এবং আমাদেরকে আসলে মানে যতটুকু আ চেঞ্জ বা যতটুকু সংস্কার আমরা আশা করছিলাম বা ধরো এই ধরনের যে আ আ হার্ড বল কোয়েশ্চেন গুলাকে নরমালাইজ করা। সাফওয়ান একটা কথা বলতেছিল ও যখন বাংলাদেশ আ বা আ ইন্টারিম গভর্নমেন্ট এর সময় ও হচ্ছে বিটিভিতে একটা ডিবেট করে হুম, তারুণ্যের হুম, একটা প্রোগ্রামে। যেখানে সে বিটিভিতে তথ্য উপদেষ্টা আরো ২-৩ টে উপদেষ্টাকে সে হুম, সমালোচনা করে বক্তব্য দেয়। সো বিটিভির মতো একটা প্রতিষ্ঠানে সরকারের এগেইনস্ট এ বিতর্কে বক্তব্য দেওয়া এবং সেটা টেলিভাইজড হওয়া, এটা হুম, আমার কাছে I am very pessimistic. I don't know about you, but I'm very pessimistic. আমার মনে হয় না যে আমরা এই কালচারটা আসলে আম ধরে রাখতে পারবো কিনা। আরেকটা বড় যেটা চিন্তার বিষয় যে এই ডিজিটাল আম আ অ্যাক্ট যেটা দিয়ে আসলে মেক সিউর করা হয় ইউ মানে তোমার একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে তুমি আসলে তোমার বাক স্বাধীনতাকে চর্চা করতেছো। এটারও অ্যাবলিশন হয় নাই এবং আমি যতদূর আমি জানি খুব রিসেন্টলি একজনকে অ্যারেস্ট করা হয়েছিল ওই আ অ্যাক্ট এর এগেইনস্ট এ এই ইন্টারিম সরকারের ও সময়। আমার কাছে ডিটেইলস টা আসলে নাই। তো এই ধরনের চেঞ্জেস গুলা আসলে আমি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল বাংলাদেশী হিসেবে আমার আশাটা অনেক বেশি ছিল। কিছুটা আশাহত হইছি। আম এখন অনেকেই বলতে পারে যে, "ভাই আপনারা বিদেশে বসে এগুলা বলতেই পারেন।" হুম, আ হুম, হুম, হ্যাঁ, আমি এটা আমাকে যেই এই ধরনের অ্যালিগেশন দেয় আমি মাথা পেতে মেনে নিই যে, আমার নিজের দায়ে হোক, আমার পরিবারের দায়ে হোক, আমি দেশের জন্য আসলে যারা দেশে আছে তারা যেভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে আমি হয়তো পারতেছি না। তারপরেও যতটুকু আমার পক্ষে করা সম্ভব, আমার জায়গা থেকে করা সম্ভব আমি সেটা করার চেষ্টা করি। কিন্তু দেশের জন্য তাই বলে তো হ আশা ছেড়ে দেওয়ার হুম। মানে আশা তো করতেই পারি। আমি বাংলাদেশে থাকি, আমি মঙ্গল গ্রহে থাকি। আমি হুম। বাংলাদেশী হিসেবে এবং না মানে ভাই আমার মুসাব কাছে কি তুমি মনে হয় আমি এখানে জাস্ট একটু এড করি। মানুষ আসলে ওই যে বিদেশে থাকেন, আপনারা চুপ থাকেন। এই আসলে ন্যারেটিভটা কেন বলে? কারণ হচ্ছে এইজন্য না যে ধরেন আমরা পার্টিসিপেট করতেছি না এইজন্য না। জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ওরা দেশে বইসা যেই নেগেটিভ কনসিকুয়েন্স এর মধ্য দিয়া যায়, যেই ভোগান্তিটা ভোগে, এইটা তো ভোগান্তিটা। আপনারা এটা তো আপনারা ভুগতেছেন না। সো আপনাদের কথা বলার রাইট নাই। মানে মানুষজন হচ্ছে এই পার্সপেক্টিভ থেকে দেখে যে আমরা এখানে ভুগতেছি, আমরা কথা বলব। তো বিদেশে যারা বইসা আছে ওদের কোন কথা বলার রাইট নাই। কাইন্ড অফ এভাবে চিন্তা করে আরকি। বাট আমার কাছে মনে হয় যে আ অনেক সময় আমরা যারা বাইরের দেশে আছি আমাদের একটা পার্সপেক্টিভ এইভাবে গ্রো করে যে আমরা দেখি যে অ্যাকচুয়ালি অন্য আরেকটা দেশের সরকার ব্যবস্থা কিভাবে আছে বা হুম, অন্য দেশের ভালো কি হইতেছে যেগুলো আমরা বাংলাদেশে করতে পারি। যেটা হয়তো বাংলাদেশে যারা বইসা আছে ওরা হয়তো অতটা ভালোভাবে রিয়ালাইজ করবে না। ধরেন আমরা আমাদের এখানে একটা স্কুলের মধ্যে দেখলে, আমরা একটা রাস্তায় হাঁটাচলা দেখলে বা একটা রাস্তার ট্রাফিক সিস্টেম দেখলেও আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশের ট্রাফিক সিস্টেমটা যদি এরকম হইতো তাইলে হয়তো অনেক ভালো লাগতো। বাংলাদেশের রাস্তাগুলো যদি এরকম লেন সিস্টেম হইতো সবাই লেন মাইনা চলতো। এই হইতো, ওই হইতো। মানে আমরা অনেক সাজেশন দিতে পারি যেগুলো হয়তো বাংলাদেশের ভিতরে থাকলে আমরাও দিতে পারতাম না। ডেফিনিটলি আমরাও দিতে পারতাম না। সো এইটা তো আছে। প্লাস হচ্ছে ভাইয়া আশাহত হওয়ার যে ব্যাপারটা এটাতে তো আমি ডাইরেক্টলি বলব যে মানে বাংলাদেশে আসলে আমি জানি না। সত্যি কথা বলতে আমি এখন নিজের উপরে নিজে কনফিউজড। যে আমারও যদি পলিটিক্স এর মধ্যে আনা হয়, আমিও কি
প এ এহ মানে করাপশন আমি করা না শুরু এই করব? আমি এই হচ্ছে এই চাঁদাবাজি করা শুরু ডিসকাশনটা করব? হ্যাঁ, আমি না এই ডিসকাশনটা একজনের সাথে করতেছিলাম ভেরি রিসেন্টলি নন বাংলাদেশী অজি। সেটা হচ্ছে যে আমার কাছে সামটাইমস মনে হয় যে আমাদের সিস্টেমটা ইটসেলফ এমনভাবে মেকানাইজড যে তুমি ওখানে আসলে মানে যাকেই দাও না কেন, মানে ধরো হুম, তুমি যদি আ রাস্তার মধ্যে হোলি খেলা হইতেছে কোন একটা জায়গায়, হোলি খেলতেছে বা রং হ্যাঁ, খেলতেছে, রং। হোয়াট হুম, এভার ইট ইস, রং খেলতেছে, পুরান ঢাকায় রং খেলতেছে। হুম, তুমি হুম, যদি হুম, ওখান দিয়ে হেঁটে যাও, একটু হইলেও রঙের দাগ তোমার গায়ে এসে লাগবেই। হুম, তুমি হুম, হুম, মানে হুম। অ্যাক্টিভলি পার্টিসিপেট করো বা না করো। এখন আমাদের সিস্টেমটা ইটসেলফ এতটাই আ উইদিন এবং আউটসাইড এতটাই কারাপ্ট যে তুমি ওখানে যাকেই বসায় দাও না কেন, আমার কাছে মনে হয় যে বাই ডিফল্ট ওই মানে আম কালিমাটা, ওই দাগটা আসলে তার গায়ে এসে লেগেই যায়। এখন এইটা তো কতটুকু ভাই আছে যে হচ্ছে অনিচ্ছাকৃত। আমার হুম, সবচেয়ে বেশি খারাপ লাগছে যে মানে যারা জুলাই আন্দোলনের মধ্যে সরাসরি সম্পৃক্ত ছিল, এরকম মানুষজন পলিটিক্স এর মধ্যে আইসা এই লজিকে করাপশন কিংবা হচ্ছে যে অনৈতিক কাজ করা শুরু করছে নরমালাইজ যে আমরা এটা হ্যাঁ, ডিজার্ভ করি। আমরা এটা করি। ডিজার্ভ করি কারণ আমরা জুলাইয়ে নিজেদের জান একদম মানে জীবন একদম দাওয়ে লাগাইছি। সো আমরা হয় বাঁচবো নাইলে মরবো এইজন্য যেহেতু আমরা বাঁচছি আমরা এখন আমাদের লাইফ ভালো করা ডিজার্ভ করি। আমরা যদি এখন ঘুষ খাই, আমরা যদি এখন টাকা নেই কোন জায়গা থেকে কোন কাজ করায় দিতে গেলে টেন্ডার যদি করায় দেই, এগুলো আমরা ডিজার্ভ করি। তাইলে তো করি। ভাই মানে সবাই বলবে যে আচ্ছা ঠিক আছে আমরা ৫ বছর কষ্ট করে দেন পলিটিক্যাল পার্টি আর এদের মধ্যে পার্থক্য থাকলো কই, তাই না? যে হচ্ছে নরমাল একটা পলিটিক্যাল পার্টি কি করে? আমরা ৫ বছর কষ্ট করে ক্ষমতায় আসছি, এখন আমরা টাকা খাবো। টাকা খাবো খালি টাকা খায়া যাবো। এটা আমরা ডিজার্ভ করি। সো মানে ওই ধরনের একটা অ্যালট্রুইজম যতদিন পর্যন্ত পলিটিক্স এর মধ্যে মানুষের মধ্যে না ঢুকবে যে আচ্ছা আমি মানুষের ভালো করার জন্য আসছি। আমার আসলে নিজের অত ভালো করার দরকার নাই বা আমার যেমন ধরেন আমি সত্যি কথা বলতে মাওলানা ভাসানীর এক্সাম্পল যদি দেই, সে সারা জীবন একটা নরমাল লাইফ লিড করছে। তার পলিটিক্স থেকে খুব আহামরি যে কিছু আনতে হবে, এই হবে, ওই হবে এগুলা কোন কিছু ছিল না। তো আমাদের এই পলিটিশিয়ান গুলার এই টাইপের পলিটিশিয়ান তো লাগবে। সো এইটা হুম, যতদিন পর্যন্ত আমরা না পাবো ততদিন পর্যন্ত দেখা যাবে যে কেউ না কেউ আইসেই সেই বলবে যে আমি একটা করাপশন করা ডিজার্ভ করি, আমি টাকা নেওয়া ডিজার্ভ করি। কারণ আমারে যদি কেউ উৎখাত করে দেয়, এই যে এখন সবাই যারা ইয়াতে ক্ষমতাচ্যুত হইছে, তারা সবাই কি খুব খারাপ লাইফ লিড করতেছে বাইরে যেয়ে? কেমনে তারা এত ভালো লাইফ লিড করছে? আমরা জানি যে হচ্ছে বাংলাদেশী টাকার তো ভ্যালু এত বেশি না। ওরা কি পরিমাণ টাকা মারছে আপনি চিন্তা স্কেল। করেন যে হ্যাঁ, কোন মানে স্কেলে টাকা মারলে কোন আসলে স্কেলে এক্সাক্টলি কোন স্কেলে টাকা মারছে যে তারা বাইরের দেশে আইসাও এত lavish লাইফ লিড করতেছে। তাইলে ওই চিন্তা থেকেই তো সবকিছু আসে যে আমি আমার যতদিন ক্ষমতা থাকবে আমি ইচ্ছা মতন টাকা মারবো যাতে পরে ক্ষমতা চইলা গেলে আমি আমার মতন চলতে পারি। আমি তোমাকে যদি একটু পার্সোনালি বলি, মানে আমি তো আসলে অস্ট্রেলিয়াতে প্রচন্ড মানে শারীরিক এবং মানসিক কষ্ট করে আমার হুম, লাইফ লিড করছি। হুম, হুম, আমি এখানে দেখতাম যে ধরো একই পরিবারের একাধিক সন্তান মানে নামকরা ইউনিভার্সিটি যেগুলাতে ধরো তুমি স্কলারশিপ ছাড়া পড়তে পারবা না লিটারেলি, হুম, হুম, এবং হুম, তোমাকে পড়তে হইলে হচ্ছে বিপুল পরিমাণ টাকা, ধরো বাংলাদেশী টাকায় ব্যাক দেন ২০১৪ তে আমি আসছি, ধরো ১৫-১৬ সালে যদি কথা বলি, ব্যাক হুম, দেন ধরো টিউশন ফিস তখনকার রেট অনুযায়ী ২৮ থেকে ৩০ লাখ টাকা পার ইয়ার, পার সেমিস্টার সরি ২৮ থেকে ৩০ লাখ টাকা পার সেমিস্টার হচ্ছে বছরে ধরো ১,০০,০০,০০০ টাকা শুধু পড়ালেখার খরচ। হুম, হ্যাঁ? হুম, ব্যাক ইন দোজ ডেইজ থাকা, খাওয়া এবং মানে আসার পরেই তারা মানে ধরো স্পোর্টস কার চালাচ্ছে, তাদের হুম, মানে হুম, সিটিতে অ্যাপার্টমেন্ট কিনে বসে আছে। আম অ্যান্ড অ্যান্ড একজন না মানে ফ্যামিলির একাধিক বাচ্চা এভাবে লাইফ মানে অস্ট্রেলিয়াতে এসে থাকতেছে, পড়তেছে। হুম, তখন মানে মাঝে, মাঝে খুব খারাপও লাগতো এবং দেশের উপর খুব রাগও লাগতো। টু বি অনেস্ট। মানে আমি হুম, তো এট দ্য এন্ড অফ দ্যা ডে একটা মানুষ, রক্ত মাংসের মানুষ। এখন আমি ধরো একটা সাধারণ একটা ব্যাংকার, একটা স্কুল শিক্ষকের ছেলে। আমি এখানে এসে যতটুকু পারতেছি নিজে কষ্ট করে পড়ালেখা করতেছি। দেশে আব্বাকে টাকা পাঠাচ্ছি। আম্মা ইন্তেকাল করার পরে তো আব্বা ওয়াজ লিটারেলি ব্রোক। আব্বার আসলে মানে একদমই ফাইন্যান্সিয়ালি হি ওয়াজ ভেরি আনস্টেবল। তো আমাকে উনাকে লুক আফটার করতে হইছে ফাইন্যান্সিয়ালি। আমার নিজের পড়ালেখা করতে হইছে, হুম, থাকা, খাওয়া এন্ড এভরিথিং। তো সবকিছু মিলায় I was very frustrated এই দেশের উপরে। যে কেন রে ভাই? মানে জাস্ট বিকজ ওর একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে দেখে ও বিপুল পরিমাণ টাকা মেরে যাচ্ছে, জনগণের টাকা হুম, খেয়ে যাচ্ছে। অ্যা অ্যান্ড I get to work so hard আমাকে হুম, এত কষ্ট করতে হইতেছে। তো হুম, মানে এইটা একটা আসলে মানে মানে খুবই একটা মানে খুবই একটা মানে ইউনিক একটা ফেনোমেনা যে বাংলাদেশের মানুষের, এবং যদি এমন হইতো যে একটা সার্টেইন ফ্যামিলি, একটা সার্টেইন গ্রুপ অফ হুম, পিপল একটা মানে যারা দুর্নীতি করে তুমি যদি তাদের সংখ্যা মানে তাত্ত্বিক সংখ্যা তুমি যদি নাও,
এবং যে পরিমাণ সম্পদ তারা accumulate করছে তুমি যদি হুম, সেটা দেখো মানে এই নাম্বারটা astonishing মানে হুম, মানে চিন্তার বাইরে এবং জাস্ট হুম, ওই পরিমাণ টাকা যদি দেশের জন্য ইউজ করা হইতো, মানে হুম, হুম। আমার দেশ লিটারেলি ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছে যে, সিঙ্গাপুর বা এই ধরনের দেশের চেয়ে কম কিছু আমাদের বাংলাদেশ হইতো না। হুম, এইটা তো ডেফিনিটলি মানে আপনি জাস্ট চিন্তা করেন আমি ঐদিন হচ্ছে হিউস্টনে জাস্ট এমনি একদিনের জন্য খাইতে গেছি জাস্ট মানে ওইখানে অনেক দোকান আছে মুসলিম হালাল খুবই ভালো, ভালো দোকান আছে খুবই মজার। সো খাইতে গেছি। তো আমার একদিনেই প্রায় মনে হয় বাংলাদেশী টাকায় এরকম ৫০ না ৳৬০,০০০ এরকম হচ্ছে যে জাস্ট খাওয়া-দাওয়া করছি, একদিন ঘুরছি-ফিরছি এতেই শেষ। তো কিন্তু এটা আপনি বাংলাদেশী টাকায় চিন্তা করতেছেন। কিন্তু এটা যদি আপনি ইউএস ডলারে চিন্তা করেন এটা হয়তো এটা নরমালাইজড। যে আচ্ছা ঠিক আছে একদিনে খাইতে এখানে এরকম লাগে। তার মানে চিন্তা করেন এইখানকার জন্মযাত্রা যে বা লাইফ স্ট্যান্ডার্ড টার মধ্যে কি পরিমাণ টাকা খরচ হয়। অ্যান্ড বাংলাদেশী টাকা এখানে খরচ করে আসলে যে সারভাইভ করা যাবে না। মানে একটা নরমাল মানুষ কখনো সারভাইভ করতে পারবে না। যারা কোনোভাবেই না। অ্যাবনরমালি টাকা রাইজ করতেছে অ্যাস্ট্রোনমিক্যালি তারাই এইসব জায়গাতে এসে এরকম ল্যাভিশ লাইফ লিড করতে পারে। তো তারা কি পরিমাণ টাকা মারছে এইটাই হইলো যে কথা। মানে ওই আল জাজিরার যে একটা আ আ ওরা যে একটা জয়ের সাথে, মানে সজীব ওদের না জয়ের সাথে? ইনভেস্টিগেটিভ না, জয় না। আরেকটা ভদ্রলোক ইয়াং চিটাগাং এর আচ্ছা। কোন একটা পলিটিক্যাল নেতার ছেলে যে হচ্ছে তোমার ওই বলতেছিল যে, "আমি $১০,০০০ এর স্যুট পড়ি। হুম, হুম, আমার ১৫৭ টা না ১৫৮ টা বাড়ি আছে লন্ডনে।" আম আমার ঠিক মনে আসতেছে না। I was very furious দেখার পরে আমার খুব মানে হুম, খুবই মেজাজ খারাপ হয়েছিল। দেন I just মানে skipped it. So হুম, এইরকম আমি তোমাকে খোদ আমার এলাকার আশেপাশে অন্তত ২০ টা ফ্যামিলির কথা বলতে পারবো। যারা how they are doing it I don't know. মানে হুম, এই পরিমাণ টাকা যদি and the মজার বিষয় হচ্ছে কি জানো? মানে তারা যেই পরিমাণ টাকাটা তারা যেভাবে টাকাটা আর্ন করছে এবং যেই পরিমাণ টাকাটা আর্ন করছে, এই টাকাটা তারা দেশে কখনোই ইউজ করতে পারবে না। হুম, হুম, দ্যাটস রাইট। দ্যাটস দি মানে মানে ইন্টারেস্টিং পার্ট অফ ইট। তাদেরকে বিদেশেই টাকাটা পাঠাইতে হবে। তো লাভ কার হইতেছে? হুম, অস্ট্রেলিয়া সরকারের হইতেছে। এইখানে হুম, ওরা ধরো ৮০, ৭০, ৮০, ৯০, $১,০০,০০০ দিয়ে গাড়ি কিনতেছে। সো হুম, $১,০০,০০০ একটা গাড়ির তুমি যদি ১০% জিএসটি হিসাব করো, হুম, আ জাস্ট লেট অ্যালোন জিএসটি তে $১০,০০০ এবং এইখানে রাইট। একটা বেকার একটা যেই নরমাল যে মানে ইনসেনটিভ গুলা দেওয়া হয়, হ্যাঁ? সেই ইনসেনটিভ গুলা তুমি যদি চিন্তা করো, একটা রিসিপিয়েন্ট হয়তো $২৫০০ মাসে পায় বা $৩,০০০ মাসে পায়। তার ৩ মাসের খরচ একটা বাংলাদেশের গাড়ি কেনার খরচ থেকে উঠে আসতেছে। রাইট, রাইট। এইটাই তো তো তারা তো এই এই ম্যাথ সুযোগ দিবে গুলো না কেন? তো হ্যাঁ, এই অ্যাবসোলিউটলি। আরকি অবস্থা। এই এবং অবস্থায় এইটা না চলতেছে আসলে আসলে এটা। আমরা খুব মানে নরমাল ভাবে নেই। আচ্ছা, যে হুম, হুম, দুর্নীতি করবেই। অ্যান্ড তুমি একটা কথা বলতেছিলা যখন তুমি এক্সপ্লেইন করতেছিলা যে আমরা যেই পার্সপেক্টিভ এ আমাদেরকে মানুষ বিদেশে থাকে কথা বইলেন না। এই জায়গা থেকে যখন তুমি বলতেছিলা তুমি আমরা যে জিনিসগুলো অস্ট্রেলিয়াতে দেখতেছি বা বিদেশে দেখতেছি অ্যান্ড বাংলাদেশে দেখতেছি আমরা ওই জায়গাগুলোতে মানে পজিটিভ চেঞ্জ প্রপোজ করতে পারি। হুম, যখন মুসাব হয়, মুসাব হওয়ার পরে when everything got settled down ওরা আমাদেরকে একটা কিউআর কোড দিছে। একটা একটা বুকলেট আছে যেখানে হচ্ছে মুসাবের all the data হাতে হুম, লেখা। প্লাস ও হুম, তো ডেটাবেজে তো আছেই। ধরো ওর কি হইছে না হইছে, কি ওষুধ দেওয়া হইছে and everything ওর কবে ভ্যাকসিন দিতে হবে। মানে ইটস লাইক a হুম, বাইবেল ফর ইওর বেবি হুম, up until the age of 6 or something এরকম। তো ওইখানে ওই কিউআর কোডটা স্টিকার হিসেবে লাগানোই ছিল। all you হুম, need to do বাসায় আসবা তুমি কিউআর কোডটা স্ক্যান করবা, তোমার হুম, ডিটেইলস দিবা, বাসার ডিটেইলস দিবা, তোমার বাচ্চার বার্থ সার্টিফিকেট চলে আসবে। আ আমি অ্যাজ আ মানে কি বলবো? অ্যাজ আ সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে ডিসাইডেড যে আমি আমার ছেলের জন্ম নিবন্ধন বাংলাদেশী হাই কমিশনে করব। বাংলাদেশি হাই কমিশনে করব। সো দ্যাট ওর কাছে ওই আইডেন্টিটিটা থাকে। ইভেন হুম, দো ও বর্ন অ্যান্ড রেইজড এই দেশে হবে, ও যেন বাঙালি আনা বা বাঙালি জাতীয়তা হুম, যে বোধ সেটা নিয়ে সে যেন বড় হয়। হুম, হুম, ফার্স্ট অফ অল ওয়েবসাইট কাজ করে না। তুমি যখন ও! ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটটা হচ্ছে খুবই মানে বাগি একটা ওয়েবসাইট এবং তুমি যখন সমস্ত ইনফরমেশন দিবা, অফটেন এইটা ড্রপ আউট হয়। সো এই হুম, ইনফরমেশন গুলো কোথাও সেভও হয় না। তো তোমাকে আবার পুরা অ্যাপ্লিকেশনটা আবার ১ম থেকে করতে হবে। সেটা না হয় তুমি করলা। করার পরে তুমি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবা, সাবমিট করার পরে তোমাকে ওরা যেটা বলবে সেটা হচ্ছে যে তুমি ওই অ্যাপ্লিকেশনটা তোমাকে প্রিন্ট করতে হবে ফিজিক্যালি। এই হুম, প্রিন্টিং মেকানিজমটা কাজ করতেছে না।
ঠিক হুম, আছে? তুমি যদি প্রিন্টে ক্লিক করো, এটা একটা একটা পেজে চলে যায় যেখান থেকে প্রিন্ট হয় না। তারপর আমি হাই কমিশনে ফোন দিলাম। ওরা বলল যে, "আপনার প্রিন্ট করতে হবে না। আমাদেরকে শুধু নাম্বারটা আম পাঠান।" লাকিলি বিকজ আমি আইটিতে কাজ করি, আমি হুম, আমার ওই অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বারটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। বাট হোয়াট ইফ ও হ্যাঁ, সামওয়ান যদি মিস্টেকেনলি ওইটা না নিত, তাহলে তো সে নাম্বারটাও দিতে পারত না। যাই হোক হুম, ওই হুম, নাম্বারটা তাদেরকে পাঠাইছি। তারা হচ্ছে তারপরে যেটা করতে হয় তোমাকে ওই আবেদনপত্র প্লাস সাপোর্টিং ডকুমেন্টস তোমাকে বাই পোস্ট হাই কমিশনে পাঠাইতে হবে। তারপরে ওরা তোমাকে আবার ফিরতি তোমার বাচ্চার বার্থ রেজিস্ট্রেশন তোমাকে পোস্টে পাঠাবে। পাঠানোর পরে হুম, জানা গেল যে আমার ওয়াইফের বাংলাদেশী বার্থ সার্টিফিকেটে ওর বাংলা নাম নাই ফর হোয়াট এভার হুম, রিজন। কিন্তু আচ্ছা, এনআইডি তে আছে। হুম, হুম, এখন আমাকে যেটা করতে বলা হইছে যে বাংলাদেশ থেকে হুম, আমার ওয়াইফের জন্ম নিবন্ধন সংশোধন করে হুম। বাংলা নাম এড করার পরে তাদের কাছে যোগাযোগ করতে, তখন তারা আমার বাচ্চার বাংলাদেশী বার্থ সার্টিফিকেট করে বা নেক্সট প্রসেস এ যাবে আরকি। আল্লাহ! এবং আমি এটা যে কয়টা মানুষকে এখানে অস্ট্রেলিয়াতে বলছি that I'm doing it, আমি ইভেনচুয়ালি আমার ছেলের বাংলাদেশী পাসপোর্টও করতে চাই সো দ্যাট ওর বাংলাদেশী নাগরিকত্ব থাকে। সবাই আমাকে গালি দেয় যে, "দরকার কি তোর? তোর মানে দরকার নাই তো। ও তো অস্ট্রেলিয়ান পাসপোর্ট পাচ্ছেই। দরকার কি? হ্যাঁ, কেন আ তোর বেশি তুই বেশি পাকনা, তুই বেশি বুঝিস।" এই ধরনের কথাবার্তা। সো সো হ্যাঁ, এইটা কিন্তু জিনিসটাকে মানুষ এত আসলে কঠিন ফ্রাস্ট্রেশন বানায় থেকে রাখছে ঝামেলার। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু এই কথাগুলা মানুষ বলে। সো আমরা আসলে হ্যাঁ, এখানকার মানে আমাদের দেশে আমি একটা একটা জিনিস আমাকে প্রায়ই মনে হয় যে আমাদের দেশে প্রচুর মানুষ আ ইনস্টিটিউশনালি শিক্ষিত। তাদের ডিগ্রি আছে। হুম, অ্যান্ড প্রিটি মাচ দিস ডেইজ সবারই কিছু না থাকলেও একটা ব্যাচেলর ডিগ্রি আছে। মোস্ট অফ দ্যা কেসেস। বাট ওই যে অ্যাকচুয়াল শিক্ষাটা বা অ্যাকচুয়ালি যেই শিক্ষার যে মূল্যবোধগুলা, সেগুলো হুম, আসলে আমাদের মানে এখনো আমরা অনেক, অনেক দূরে সেখান থেকে। এখন আমাকে মানুষ গালি দিতেই পারে যে হুম, বিদেশে থেকে আমি অনেক এই হ্যাঁ, এই হ্যাঁ, এইসব নিয়ে আমি আসলে অনেক বেশি আম আ বুলিয়া উড়াইতেছি। বাট মানে এই হুম, জিনিসগুলা না মানে ই ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল তুমি যখন দেশের সিচুয়েশন গুলা দেখো, প্লাস এখানকার হুম, সিচুয়েশন গুলা দেখো, এইখানের একটা আনএডুকেটেড যে স্কুল ড্রপ আউট হাজার, হাজার পোলাপান আছে যারা হাই স্কুলে যায় না। অ্যান্ড দ্যাটস দেয়ার ডিসিশন, দ্যাটস দেয়ার ফ্যামিলিস ডিসিশন। দে আর হুম, অলরাইট হুম, যাদের ওই হায়ার এডুকেশনটা দরকার নাই। ওরা কেউ হয়তো আ হাই স্কুল পাস করে, কেউ হয়তো সেটাও করে না। অ্যান্ড দে আর ওকে উইথ ইট। বাট হুম, অ্যাজ আ হিউম্যান বিং যে হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক গুলা তার থাকা দরকার, মিনিমাম মূল্যবোধ যেগুলা তাকে থাকা দরকার যে আমি কেন আমার নেইবারকে বিরক্ত করব? আমি কেন আমার আরেকজনের মানুষকে আমি রাস্তা দিয়ে যখন চলাফেরা করব তার জন্য একটা সমস্যা তৈরি করব? কেন আমি রাস্তাঘাট লিটারিং করব? হ্যাঁ? কেন হুম, আমি আমার আশপাশটা আশেপাশের মানুষগুলাকে দেখে রাখবো না? এই জিনিসগুলা তারা এগুলোর জন্য তো ইউ ডোন্ট রিয়ালি নিড অ্যান হুম। ইনস্টিটিউশনালাইজড এডুকেশন। এইটা এইটা ভাই মানে আমি আপনার সাথে 100% 200% একমত। কারণ আ আমার কাছে মানে আপনি যেটা আসলে সামারাইজ যদি করি আপনার কথাটা বাংলাদেশের মানুষকে যতই আপনি ইনস্টিটিউশনালি শিক্ষিত করেন, অনেক মানুষ এরকম থাকবে। বাংলাদেশের মানুষের মধ্যেও ডেফিনিটলি ভালো মানুষ আছে। বাট অনেক মানুষই এরকম থাকবে যাদের আসলে স্বভাব কখনো বদলাবে না। খুব সিম্পল এক্সাম্পল আমি যদি দেই, আমাদের এখানে সাপোজ আমরা যখন ১ম আসছি তখন আমরা দেখছি মানুষজন রেস্টুরেন্টের মধ্যে iPhone টেবিলের উপরে ওই যে আমরা যেরকম ছোটবেলায় হইতেছে বাসের মধ্যে সিট রাখতাম। যখন আমি বুয়েট থেকে অ্যা বা হ্যাঁ, বা বাসায় যাইতে নিতাম তখন বাসের মধ্যে সিট দখল করা লাগতো। তো ১ম এ আমরা ব্যাগ দিয়ে সিটটারে দখল করে তারপর আমরা একটু ঘোরাঘুরি কইরা চা-টা খায়া তারপর আবার আইসা ব্যাগের কি বলে বাসের মধ্যে সিটে বসতাম। তো মানুষজন যে রেস্টুরেন্টে সিট বুক করবে, মানুষ কি করে নিজেদের iPhone টেবিলের মধ্যে রাইখা সিট বুক করতেছে। আমরা এটা দেইখা এত অবাক হইছি যে ওদের মাথাতে এইটাই কাজ করে না যে এই আইফোনটা কেউ চুরি করে নিয়া কেউ যেতে নিতে পারে পারে। টেবিলের উপর থেকে। মানে এইটা ওদের মাথাতেই নাই। মানে হ্যাঁ। লিটারেলি মাথাতেই নাই যে এটা আইফোনটা চুরি হইতে পারে। এবং সিম্পলি মানে সবাই আইফোন রাইখা, রাইখা worst অর্ডার case দিতেছে। scenario মানে চুরি না হইলেও কেউ যে ওইটা হাতে নিয়ে দেখবে তুমি তো iPhone হাতে নিয়ে একটা ট্যাপ করলেই you get to হ্যাঁ, see the হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। screen, ওখান থেকে তুমি বেসিক কিছু ইনফরমেশন ও পাইতে পারো। আমার হ্যাঁ, মতো যদি কেউ হয় পিছনে কার্ড-টার্ড রেখে দিবে। ঠিক আছে? যে হ্যাঁ, easy to pop out and everything. মানে ওই জিনিসটা তাদের মাথায় আসে না। ইটস হ্যাঁ। ভেরি ফ্যাসিনেটিং আসলে। মানে কেন এইটা তো আসলে আমরা এইটা তো এমন একটা এবং এক্সাম্পল দিলাম ভাই বুঝছেন? ক্লাসের মধ্যে যখন আমরা করতেছি, সবাইকে মানে কাইন্ড অফ টিচার হইতেছে ছাইড়া দিয়া চইলা গেছে। যে হচ্ছে যে তোমরা পরীক্ষা দিবে এটা অনার বেসড। অনার বেসড মানে হচ্ছে আমি তোমাকে অনার করি, তুমি আমাকে অনার করো। তুমি নিজে থেকেই কোন কিছু অসৎ উপায় অবলম্বন করবা না। আমি এটা এক্সপেক্ট করি। কিন্তু
তোমাকে আমি ছাইড়া দিতেছি। সাপোজ আমার পিএইচডি কোয়ালিফিকেশন এক্সাম হইতেছে বা এরকম মানে আমি বিশ্বাস করি তুমি কোন কিছু করবা না। ইভেন এমন না যে সে খুব ক্যামেরা-ট্যামেরা করে রাখছে, এই করছে, ওই করছে। সো পরীক্ষার সিস্টেমটা এরকমভাবে করছে যে তুমি নিজের ইয়াতেই তুমি এরকম করবা। এখন আমি চিন্তা করি যে বাংলাদেশে কি আমরা কখনো কাউরে এরকম বিশ্বাস করতে পারবো যে হচ্ছে যে আচ্ছা তারে আমি একটা রুমের মধ্যে এক্সাক্টলি। ছাইড়া দিলাম। কোন ক্যামেরা নাই, কিচ্ছু নাই। তুমি নিজের মতন পরীক্ষা দিবা। আমি এক্সপেক্ট করি তুমি কোন অসৎ উপায় অবলম্বন করবা না। সো এইটা আমার তো মনে হয় সম্ভব না। এই অনেক কিছু বিশ্বাস বাংলাদেশে সম্ভব না। আমার মনে হয় এই বিশ্বাস থেকেই ইসি হচ্ছে ফোন ব্যান করে দিছিল। যে ওইটা তো ১ম এ করছিল পরে আবার করছে রিইনস্টেট রিইনস্টেট করছে করছে। আমি যতদূর জানি যে হ্যাঁ, আবার তো হচ্ছে হ্যাঁ। যে ব্যাক করা হইছে যে না ফোন কারণ নেওয়া হ্যাঁ, যাবে। এনসিপি হচ্ছে ঘোষণা দিছিল ওরা ইলেকশন হ্যাঁ, হ্যাঁ, কমিশন ঘেরাও নাহিদ করবে। ইসলাম বলছিল যে ঘেরাও করবে। না ওইটা অনেক কিছু আছে। এখন তো এই ইলেকশনে তো আমি অনেক কিছু মানে সাপোজ আমি দেখি নাই। মানে এর আগে তো অনেক কিছুই দেখি নাই। সাপোজ যে এনপিএসবি ট্রান্সেকশন কিন্তু বন্ধ। বন্ধ। আপনার নির্বাচনের রাত হ্যাঁ, ১২টা বিকাশ এবং ১১টা ৫৯ হ্যাঁ, পর্যন্ত। তারপরে হচ্ছে বিকাশ, নগদ, রকেট কোন কিছুতেই আপনি কোন ট্রান্সেকশন করতে পারবেন না। এরকম অনেক আছে। সো এগুলা অনেক নতুন আরকি অ্যা আ দেখতেছি আমরা। আমার কাছে এখন এটা ভালো কি খারাপ এটা জাজমেন্ট দেওয়ার মতন আমার পড়াশোনা আমি করি নাই আসলে সত্যি কথা বলতে যে মানুষের ভোগান্তি ডেফিনিটলি হইতেছে। আমার কাছেই হচ্ছে যে অনেকে পোস্ট-টোস্ট পাঠাইছে যে স্টুডেন্টরা যারা এখন বাড়িতে যাবে তারা এখন ক্যাশ আউট করতে পারতেছে না। হুম, তাদের তো অনেক কিছু অনলাইনের মধ্যে তারা কোন কিছু নিতে পারতেছে না। তারপরে জাস্ট যেই টাকা হচ্ছে আম আ ক্যাশ পকেটে ওইটাই খরচ করতে হইতেছে। সো এগুলা তো খারাপ হইতেছে। মানে এটা ইভেন নাকি প্রায়র ওয়ার্নিং ও তেমন একটা প্রচারণা চালানো হয় না যে এই কয়দিন এক্সাক্টলি। এনপিএসবি থাকবে না, বিকাশে দ্যাটস থাকবে দ্যা না, থিং যে নগদ ধরো থাকবে না এরকম। মানে এখানে এগেইন বিদেশী হিসেবে আমি যে কথাটা বলতে পারি, যেকোনো ধরনের schedule মেইনটেন্যান্স যদি আমার ব্যাংকে হয়, হ্যাঁ, আমি আগে থেকে। ১ সপ্তাহ ১৫ দিন আগে আমাকে টেক্সট মেসেজ মাঝে তো মানে ৩-৪ বার মেসেজ পাঠায়। "এই অমুক দিন কিন্তু থাকবে না ভাই। তুই টাকা-পয়সা যা লাগে হুম, উঠায় নিস হুম, এনিথিং।" হুম, এনায়েত আমি একটা কোয়েশ্চেন একটু নিতে চাই। আই হুম। থিংক দিস কোয়েশ্চেন ইজ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে হ্যাঁ ভোট জয়ী হওয়ার পরেও কি কোন দল না মানতে পারে স্যার? হ্যাঁ, হ্যাঁ। তো আম ইন্টারেস্টিং obviously কোয়েশ্চেন। হ্যাঁ, এইটা নিয়ে খুব সুন্দর একটা পোস্ট দিছে শৈবাল ভাই। উনি মানে পোস্ট দিয়ে হ্যাঁ, উনি বলছে যে শৈবাল ভাই পোস্ট দিয়ে বলছে, "আমার গণভোট নিয়ে একটা পোস্ট দেওয়া দরকার ছিল বা মানে কথা ছিল। কিন্তু আমি দিব না। কারণ কি? যেই দলই ক্ষমতায় আসুক সে তার মতন গণভোটটারে কাস্টমাইজ কইরা ওইভাবেই হুম, করবে।" কারণ অনেকেরই নোট অফ ডিসেন্ট দেওয়া হয় সবকিছুতেই। সো আল্টিমেটলি যেই দল ক্ষমতায় আসুক সে তার মতন করে গণভোটের ডিসিশন গুলারে কাস্টমাইজ করবে এবং তার অ্যাম আ জিনিসগুলার ইমপ্লিমেন্ট করবে আরকি। যেমন অনেকগুলাতেই তো আছে উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারটাতে হুম, অনেকগুলা জায়গাতে বিএনপিরই নোট অফ ডিসেন্ট আছে। আরো অনেক রিসেন্ট দলেরই আছে। নোট অফ ডিসেন্ট আছে। সো ওই নোট অফ ডিসেন্ট গুলা থাকলে তো আসলে পরবর্তীতে যেই দল ক্ষমতায় যাবে সে তার মতন এটারে কাজে লাগাবে। এখন আম হ্যাঁ, হ্যাঁ ভোট জয়ী হওয়ার পরেও কিছু জিনিসে যেসব জায়গায় নো আ আ আছে মানে হচ্ছে যে নোট অফ ডিসেন্ট আছে আম এইটা এরা হচ্ছে যে ওই আ ওই দল না মানতে পারে ডেফিনিটলি। থ্যাংক ইউ। বাট এখন এখানে আমার আসলে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে আম গণভোটের ইমপ্লিমেন্টেশনটা আসলে কত দ্রুত হয় এবং রেজাল্ট তো obviously একটা ফ্যাক্টর। আ আই আই আমি ফর সাম এক্সটেন্ট আমি আসলে খুব একটা অপটিমিস্টিক না যে হ্যাঁ, ভোট হুম, হুম, জয়যুক্ত হবে। ইভেন দো আমি হ্যাঁ, ভোট ক্যাম্পেইনার। হুম, বাট আমার কাছে মনে হয় যে এখানে আসলে কিছু ব্যর্থতা আমাদের সরকারি সর আ আ ইন্টারিম গভর্নমেন্ট এর আছে। তারা আসলে প্রিচিং টা এবং যে এই আ মানে ক্যাম্পেইনিং টা আসলে রাইট হয় নাই। অ্যাকুরেট হয় নাই ১ নাম্বার। ২ নাম্বারটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলার যে দায়িত্ব ছিল গণভোটের বিষয়গুলা যারা ভোটার তাদের কাছে নিয়ে যাওয়া, whether in a হুম, form of হ্যাঁ ভোট অথবা ফর্ম অফ না ভোট, সেটাও তারা আসলে করতে ব্যর্থ হয়নি এবং আমি তাদেরকে হুম, আসলে দোষও দেই না। তাদের এটা আসলে করার কথাও না। বিকজ এটা করে তাদের লাভ কি? রাদার দেন তাদের হুম, নিজেদের ভোট নেওয়াটাই তাদের কাছে মোর ইম্পোর্টেন্ট এবং হুম, আমি এখন পর্যন্ত কিন্তু কোন প্রার্থীকেই তার রেগুলার ইলেকশন ক্যাম্পেইন এর বাইরে আমি চেষ্টা করেছি অনেক প্রার্থীর অনেক সেশন গুলাকে হুম, শোনার, জানার বা যারা ছিল সেখান থেকে তাদের কাছে ইনফরমেশন নেওয়ার। কেউ কিন্তু আসলে গণভোট নিয়ে কোন ক্যাম্পেইন আলাদা করে করে না। জাস্ট আমাকে ভোট দিয়েন, আমি ভোটে আসলে এটা হুম, করব, এটা করব। মানে এর পাশাপাশি যে আসলে প্রপার গণভোটের ক্যাম্পেইনিং টা আসলে আমার কাছে মনে হয় একদমই হয় নাই বাংলাদেশে। হুম, একদমই হয় নাই। আম সেই জায়গা থেকে আমি আসলে অপটিমিস্টিক হতে পারতেছি না। বাট ইভেন দো আমি অপটিমিস্টিক হলেও আমার কাছে এটা মনে হয় যে আসলে আল্টিমেটলি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় দ্যাটস দি বিগেস্ট কোয়েশ্চেন উই হ্যাভ এট দ্য মোমেন্ট ইন ফ্রন্ট অফ আস। হুম, এইটাই এখন আম
হ্যাঁ, এটা তো অবশ্যই বাংলাদেশে আসলে কি হয় সামনে এটা আমরা কেউ জানি না। সত্যি কথা বলতে ১২ তারিখের পরে কি হবে এটা আমরা অনেকেই মানে স্পেকুলেশন করতে পারি জাস্ট। কিন্তু পুরা সিচুয়েশনটা অবশ্যই চেঞ্জড হবে। এই কয়েক বছর যেভাবে চলছি আমরা ওইভাবে তো চলতে পারব না। ডিফারেন্ট একটা সিচুয়েশন হবে এবং ওটা ভালো হবে নাকি খারাপ হবে এটা আমরা এখনো কেউ ফর সার্টেইনলি আমরা বলতে পারতেছি না। এই আরকি। এবং মানে দ্য পিপল হু আর অন দ্য ব্যালট তাদেরকে তাদের আসলে কোনো রিসেন্ট এক্সাম্পল ও নাই যেটার উপরে বেস করে একটা প্রেডিকশন করা যায়। হ্যাঁ, তারা হয়তো এই পথে হাঁটবে বা হয়তো হুম, এইরকম কাজ করবে। মানে সেই ধরনের এডুকেটেড গেসও করা আসলে যাচ্ছে না। মানে আমি আসলে মানে যেটা নিয়ে সবচেয়ে বেশি মানে মানে আ টু সাম এক্সটেন্ট কনসার্নড সেটা হচ্ছে যে এই ইলেক্টেড গভর্নমেন্টটা কি অ্যাকচুয়ালি তাদের ফুল টার্ম শেষ করতে পারবে কিনা? এটাও আমার একটা অনেক বড় চিন্তার বিষয়। হুম। হ্যাঁ, কারণ এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় আসলে কি হয় সামনে আমি আসলে জানি না। আমি আসলে অ্যা মানে খুবই আনসার্টেইন জিনিসগুলো। খুবই এটাই বলতে হবে আনসার্টেইন। যে সবকিছুর ব্যাপারে এক্সাক্টলি। একটা ওয়ার্ডই সেটা হচ্ছে আনসার্টেইন। হ্যাঁ। বাট আমার আমরাও কাছে মনে হয় যে ইলেকশনটা নিয়ে আমি হোপফুল হতে পারি। ইলেকশনটা আমার কাছে মনে হয় এট লিস্ট লাস্ট ২ টা ইলেকশনের চেয়ে তো ফার, ফার বেটার হবেই। হ্যাঁ, এটা তো অ্যান্ড অবশ্যই। গ্রহণযোগ্য হুম, একটা ইলেকশন হয়তো হবে। যেখানে অ্যাকচুয়ালি জনগণের মানে ইচ্ছার প্রতিফলনটা হবে। নাও দ্যা কোয়েশ্চেন ইস জনগণ কি আসলেই আম মানে আ যেটাকে বলে যে আ রাইট ডিসিশনটা নিবে কিনা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আ স্টিল একটা বিশাল আওয়ামী লীগ ফ্যান বেস বা আওয়ামী লীগ হুম। আমি জয়ের কথা যদি স্পেসিফিকলি বলি, ও সম্ভবত ওর Facebook প্রোফাইলে বা সামওয়্যার ও হচ্ছে নো ভোট, নো ভোট একটা হ্যাঁ, ক্যাম্পেইন হ্যাঁ। করতেছে। এবং আমার পরিচিত ইভেন বিতর্কের অনেক মানুষ আমি দেখছি যে ওখানে লাভ রিঅ্যাক্ট, কেয়ার রিঅ্যাক্ট, লাইক হুম, রিঅ্যাক্ট হুম। দিচ্ছে, সেটাকে শেয়ার করতেছে। হুইচ ইস মানে ম্যাগনিফিসিং। হুম, হুম, হুম। এনিওয়ে আম সো obviously এইখানে একটা আমি একটা কথা আসলে বলতে চাই। মানে আমরা হ্যাঁ, আসলে আমি আসলে আমি যখন আগে বিতর্কের বাবলে ছিলাম, মানে আমি একজন অ্যাজ আ ডিবেটর আমি আপনাদের সাথে মিশছি, সবার সাথে মিশছি। তো আমরা একটা কোরামের মতন সবাই ওই হ্যাঁ, সার্কেলের ভিতরে সবাই, ঠিক আছে? আমি যখন কনটেন্ট ক্রিয়েশন শুরু করছি, আমার এই রিয়ালাইজেশনটা গত ৫ বছরে এটাই হইছে আমার ফাইনাল রিয়ালাইজেশন যে ডিবেটের ভিতরে কিংবা যারা এলিট সার্কেল বলি আমরা যে হচ্ছে আমরা খুব নলেজের দিক থেকে এলিট নিজেদেরকে মনে করি। এই সার্কেলের ভিতরে একটা বাবল যখন ক্রিয়েটেড হয় যে আচ্ছা ঠিক আছে আমরা যা মনে করি এইটাই বুঝি রাইট। এটাই রাইট মোস্ট জিনিস। এর থেকে অন্য কোনো কিছু হইতে পারে না। এই কনস কনসেপচুয়ালাইজেশন টা যে কত বড় ভুল এবং এই কারণে যে আমরা আসলে বাংলাদেশের বেশিরভাগ অডিয়েন্স বা বেশিরভাগ মানুষের থেকে অনেক বেশি মার্জিনালাইজড। হুম, বাংলাদেশের ট্রু মার্জিনালাইজড মানুষ চমৎকার একটা কিন্তু যারা কথা গরিব বলছেন। তারা না। আমার কাছে মনে হয় বাংলাদেশের ট্রু মার্জিনালাইজড মানুষ হচ্ছে যারা বেশি ইন্টেলেকচুয়াল তারা। এবং মানে যারা নিজে এট লিস্ট মনে করে। এবং আমার কাছে মনে হয় যে মানে ইন্টেলেকচুয়ালদের সাথে যখন আমি কোন ডিসকাশন এ যাই, মানে আমি তো হচ্ছে যে বোথ সাইড দেখি, বুঝছেন? মানে হচ্ছে যে একদম গোড়া থেকে শুরু করে যাদের কোন লজিকের কোন আগা মাথা নেই তার অপিনিয়ন ও শুনতেছি, একদম ইন্টেলেকচুয়াল মানুষের অপিনিয়ন ও শুনতেছি। তো তারা হচ্ছে যে কাইন্ড অফ আমার অপিনিয়ন বাঘের দুধের মতন। আমি আমি হচ্ছে যে অপিনিয়ন দেওয়ার আগে ১০০ বার চিন্তা করব এবং যেটা দিব ওইটাই রাইট। মানে কাইন্ড অফ এরকম। এর বাইরেও যে একটা দুনিয়া আছে, এর বাইরেও যে একটা মতামত হইতে পারে মানুষের। আমরা তো হচ্ছে পোস্ট ট্রুথ এরাতে মানে কোন কিছু একদম 100% সত্যি বইলা কারো পক্ষে কোন সত্যি নাই। সো নাই। আ বিভিন্ন জিনিস হইতে পারে। একটা জিনিসের ইন্টারপ্রিটেশন বিভিন্নভাবে হইতে পারে। আরেকজন মানুষ কেমনে দেখতেছে ওটার উপরে ডিপেন্ড করা ট্রুথ এর ডেফিনিশন ও চেঞ্জ হইতে পারে। সো এই পারে। জিনিসগুলা এখনকার ইন্টেলেকচুয়াল মানুষজন কেন জানি হচ্ছে একসেপ্ট করতে চায় না। আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে আপনি নরমাল একটা মানুষ বাংলাদেশের সে অনেক বেশি ফ্লেক্সিবল। তারে আপনি অনেক কিছু বুঝায়ে আপনি ওরে বুঝ দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে গণভোটে তুমি হ্যাঁ দাও। কিন্তু একটা বেশি ইন্টেলেকচুয়াল মানুষ যারা এই বাবলের ভিতরে ধরেন আমাদের বিতর্ক সার্কিটের ভিতরে অনেক মানুষ আছে। তারা কিন্তু ফ্লেক্সিবল না। এই যে যেমন আপনি ভোটের ক্যাম্পেইন এর কথা বললেন। আপনি তাদেরে কখনো একটা ধরেন বিতর্কের মধ্যে বসায় বা তাদেররে কোনভাবে আপনি কনভিন্স করতে পারবেন যে জিনিসটা খারাপ হইতেছে বা আপনি যা কাজ করতেছেন সেটা খারাপ। তার মতে তো সে অনেক সুপিরিয়র, তার নলেজ অনেক বেশি, সে অনেক ভালো। সো আমার কাছে জেনে মনে হয় বুঝেই কাজ এই করতেছে। জায়গাটায় একটা ইন্টেলেকচুয়াল দৈন্য আছে ইন দ্যা র‍্যাপ যে আমি খুব বেশি ইন্টেলেকচুয়াল এর মধ্যে। সো এবং ওই যে ডিবেটের মানুষজন বা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল মানুষজন আমি এটাতে খুব হতাশ হই অনেক সময় যে অনেক জায়গাতে আমি দেখি যে মানে আমার কাছে যেটা ধরেন যে
হোল পার্সপেক্টিভ থেকে যেটা ইরেশনাল মনে হয়, উনাদের কাছে সেটা রেশনাল মনে হইতেছে। হ্যাঁ, ঠিক আছে, মনে এটা হয়। হইতে পারে। কিন্তু মাস পারসেপশন এটার ব্যাপারে কি বলে? মাস পারসেপশন এর বিচারে ওটা একটা ইরেশনাল জিনিস। সো আমি এক্সাম্পল দিতেছি না আসলে। কিন্তু মানে আমি এরকম না, দেখছি না, এবং এটাতে আমি I হতাশ totally হইছি totally এবং আমার কাছে understand মনে হয় যে হুম। আপনি এখন যে পডকাস্ট শুরু করছেন খুবই বা আপনি relatable একটা সময় যদি আরো বড় লেভেলে যখন যাবেন, আপনি আরো বেশি আপনার বাবলের বাইরের মানুষজনের অপিনিয়ন কি, সেটা আপনি দেখতে পারবেন এবং আপনার চোখ এমনভাবে খুলবে যে তখন হয়তো আপনার মনে হবে যে আপনি আসলে ওই আগের ইন্টেলেকচুয়াল যে বাবলটা ছিল, সেটাতে হয়তো হ্যাঁ, বিলং করেন না বা তারা আপনারে হয়তো ভাগায় দিতেছে যে এখান থেকে ভাগায় দিতেছে। সো আ এইটা একটা আমাদের আমাদের কাছে এইটাও একটা ইয়ে ছিল যে অ্যাট্রাকটিভ জিনিস ছিল যে আমি একটা ইন্টেলেকচুয়াল সার্কেল এর মধ্যে থাকবো। সাপোজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড পিনাকি ভট্টাচার্য। পিনাকি দাদা কিন্তু একটা শুরুর দিকে ২০১৩ তে তার একটা এরকম ছিল যে সে ইন্টেলেকচুয়াল সার্কিটের ভিতরে ঢুকবে এবং বলা হয় যে তাকে হয়তো ঐখান থেকে কাইন্ড অফ দূরে সরায় রাখা হইছে। কিন্তু ওই হুম, তার যে ট্রেন্ডটা ছিল যে হচ্ছে আমি ওই এই ইয়ার মধ্যে ঢুকবো, আমি এই বাবলের মধ্যে ঢুকবো। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই এক্সিস্ট করে যে আমি করে। ইন্টেলেকচুয়াল বাবলের মধ্যে ঢুকবো। পরে তো উনি পুরা একদম 180 ডিগ্রি টার্ন নিছে। এখন হচ্ছে উনি পুরা মানে ম্যাস যেটা বলে ওই আমি নাম দিছি, আমি হচ্ছে যে ট্যাগ দিছিলাম মেজরিটারিয়ান। বাট যাই হোক ওটা আমি সাপোর্ট করি না। বাট জিনিসটা হচ্ছে এটাই যে আ মানে আমরা আসলে একটা বাবলের মধ্যে থাকি এবং আমাদের উচিত সেই বাবলের বাইরে কি হইতেছে সেই অপিনিয়ন গুলাকেও আ মানে ভালো মতো নিয়ে করে দেখা আরকি। এটাই। এবং এখানে না সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং আমার একটা সময় স্পেশালি কোভিড পরবর্তী সময়ে আই ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটেড অ্যাবাউট ইউএস পলিটিক্স এবং ইউএস এর মানুষের স্পেশালি থ্রু এক্স বা টুইটার। তো টুইটারে হুম, তুমি যখন যাবা টুইটার ইজ আ হোল ডিফারেন্ট ওয়ার্ল্ড। ইটস হুম, লাইক আ হোল হ্যাঁ। ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া এবং এটা হচ্ছে স্পেশালি ওয়েস্টের ইলন মাস্ক ফেসবুক কাইন্ড অফ। হ্যাঁ, ওই হ্যাঁ, তুমি আমরা যখন ফেসবুকে ইলন যা করি মাস্ক ওরা ওইখানে এটা করে। এক্সাক্টলি। তুমি যদি ইলন মাস্ক টেক ওভার করার পরেও তুমি যদি দেখো মানে আ একটা হুম, সার্টেন টপিকে সো মেনি আইডিয়া, সো মেনি থটস এবং সো মেনি পার্সপেক্টিভ তুমি দেখতে পাবা। অ্যান্ড হুম, হুম, এভরিওয়ান ইটস নট লাইক দে জাস্ট পুটিং ইট আউট। এই পার্সপেক্টিভ এর পেছনে আসলে ব্যাক করার মতো এনাফ ইনফরমেশন এবং ক্রেডিবিলিটি আছে। এবং হুম, এট হুম, দ্য সেম টাইম মানে 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 যেটাকে আমি সবসময় যেটাকে বলি যে কোন পার্সপেক্টিভই আসলে আপেক্ষিক না। সব পার্সপেক্টিভই আসলে আ একটা ভেরিয়েবল এর উপরে আসলে নির্ভর করে। তুমি যেকোনো পার্সপেক্টিভ এ যেকোনো ভেরিয়েবল এপ্লাই করে আসলে ওটা থেকেও আরেকটা পার্সপেক্টিভ ডিরাইভ করতে পারো। এটা আমার কাছে মনে হয়। এবং এটা আসলে আমেরিকানদের পলিটিক্স, আমেরিকানদের তুমি আরো ভালো দেখবা হয়তো স্পেসিফিক্যালি রিসেন্ট যেই ইলেকশনে মানে আ আ এখনো তো মিড টার্ম হয় নাই মনে হয়। মিড টার্ম এর আগে যেটা হইছে হুম, যে হুম, আপার হাউস, লোয়ার হাউস দুটাতেই আসলে রিপাবলিকান মেজরিটি, হুম, রিপাবলিকান প্রেসিডেন্ট। হুম, তো হুম, সবকিছু মিলায়ে এত বেশি প্রগ্রেসিভ মানে মুভমেন্ট থাকার পরেও মানে আমেরিকানরা কিন্তু কাইন্ড অফ টায়ার্ড হয়ে গেছে যেটাকে ওরা আসলে আ মানে আম টু সাম এক্সটেন্ট মানে প্রোগ্রেসিভ বেশি প্রোগ্রেসিভ বা ধরো প্রোগ্রেসিভ আম আ ইয়েগুলা বলে যে আ woke wokeism বা woke হ্যাঁ, কালচার, হুম, হ্যাঁ? হুম, সো they are not liking it কিন্তু that doesn't mean যে ওই পার্সপেক্টিভটা ইটস নট আউট ইন দ্য ওয়ার্ল্ড। আবার হুম, তুমি যদি দেখো ঐরকম একটা জায়গা থেকে মামদানির আশা। মানে এই হুম, এই এই লেফট, ভার্সিটালিটি গুলা হ্যাঁ, এই হুম, ভার্সিটালিটি গুলা কিন্তু আমরা আসলে আ আমাদের দেশে চিন্তাই করতে পারি না। আমাদের হুম, দেশে হুম, মানুষজন আরেকটা ওপিনিয়নকে তার ওপিনিয়নের পাশে জায়গা দিবে। অ্যান্ড ২ হুম, টা ওপিনিয়ন সহাবস্থান হবে। ঐদিন আমাকে হুম, একজন বলতেছিল যে সে কোনোভাবেই ইনক্লুশন এ বিশ্বাস করে না। বিকজ তার হুম, অভিজ্ঞতা হচ্ছে যখনই সে কাউকে ইনক্লুড করতে চায়, দ্যাট এফেক্টস দেম। আমার হুম, কথা হচ্ছে যে ভাই মানে obviously তুমি একটা জিনিসকে জায়গা ছেড়ে দিতে হলে তোমার তো কিছু জায়গা ছেড়ে দিতেই হবে। হুম, That's হুম, how it's supposed to work. এটা তো one way রোড না। কিন্তু আমরা আসলে সেটা করতে রাজি না। আমাদের কথা হলো আমরা যেটা বুঝি হুম, এটাই ধ্রুব, এটাই হুম, হুম, সত্য এবং হুম, হুম, আপেক্ষিক বলে কিছু নাই আসলে। সাফওয়ান হ্যাঁ, হচ্ছে আরেকটা তোমাকে কোয়েশ্চেন হ্যাঁ, আমি করছে যে দেখলাম। হ্যাঁ, আমি কোয়েশ্চেন এর অ্যান্সার দেই যে হচ্ছে নেক্সট হ্যাঁ, গভর্নমেন্ট যে আসবে তার ফার্স্ট 100 ডেইজ এ টপ মোস্ট প্রায়োরিটি ৫ টা কি হবে আপনার অবজারভেশন এ? আমার কাছে তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে যেটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটাকে বলি আমরা ওভারঅল এটা জাস্ট শুধুমাত্র মবকে কন্ট্রোল করা না, পুলিশকে বেসামরিকীকরণ থেকে শুরু করে মানে পুলিশকে কিভাবে হ্যান্ডেল করা হইতেছে এবং বাংলাদেশের অন্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে কিভাবে ইউজ করা হইতেছে এবং ওভারঅল বাংলাদেশের একটা মানে স্ট্যাবিলিটি যেটা মানে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে যে স্ট্যাবিলিটি সেটা নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত। নাম্বার 2 হচ্ছে যেইসব
আ বিনিয়োগ বান্ধব ইনিশিয়েটিভ গুলা এই ইন্টারিম শুরু করে দিয়ে গেছিল, এগুলাকে কন্টিনিউ করা আ এবং বিভিন্ন জায়গাতে ডেফিনিটলি এখন মানে ইন্টারিমের যে লোকরা ছিল ওরা এখন আর থাকবে না আমি যতদূর বুঝি। মানে ইলেকশন হওয়ার পরে ওই পার্টি পলিটিক্স যেটাই চলে তো পার্টির লোকজনরে বসাইতে হবে। বাট আমি এট লিস্ট এটা দেখতে চাই যে এট লিস্ট ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যেসব বিনিয়োগ ডিসিশন গুলা নেওয়া হইছিল কিংবা নতুন বিনিয়োগ আনা হইতেছিল, এটার একটা কন্টিনিউয়েশন থাকবে উইথআউট এনি করাপশন ডেফিনিটলি এটা আমি চাবো। থার্ড যে জিনিসটা আমি জানি যে 100 ডেইজ এর মধ্যে করাটা খুবই চ্যালেঞ্জিং হবে সেটা হচ্ছে হাসিনার সময় কিন্তু বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা খুব বড় একটা বাজে জায়গাতে গেছে। যে হ্যাঁ, পোলাপান পড়াশোনা করতেছে না। আ এবং মানে পুরো জিনিসটারই কেমন জানি ম্যাসিভ বানায় ফেলা প্রশ্ন হইছিল। ফাঁস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে মানে বইয়ের ভিতরেও দেখা যাইতেছে পাঠ্যপুস্তকের ভিতরেও ওইগুলা কোয়ালিটি কারিকুলাম। নষ্ট করে দেওয়া হইছে। অনেকগুলা নতুন এমন ডিসিশন নেওয়া হইতেছে। হুটহাট পরীক্ষা ইন্ট্রোডিউস করা। এমন নতুন ডিসিশন নেওয়া হইতেছে যেগুলা মানে স্টুডেন্টদের অ্যাডাপ্ট করাটাই খুব কঠিন হয়ে যায়। এরকম টাইপের। সো আমার কাছে মনে হয় যে আমার কাছে মাঝে মাঝে এরকম ফিল হয় সত্যি কথা বলতে। এডুকেশন মিনিস্ট্রি যেকোনো ডিসিশন নেওয়ার আগে স্টুডেন্টদের একটা গণভোট করলে কেমন হয়? মানে আমি এটা চিন্তা করতেছি। কারণ স্টুডেন্টরা কাইন্ড অফ কিন্তু নিজেরা এটা সাফার করে। সো স্টুডেন্টরা আসলে কি চায় সেটা আমরা কখনো জানি না। সো এইটা কিন্তু আমাদের আসলে জানা উচিত যে কোনো একটা বড় ড্রাস্টিক ডিসিশন নেওয়ার আগে। সো এডুকেশন সিস্টেমটা এইটা তো অনেক মেজর একটা ফ্যাক্টর। আমার কাছে একদম সাফন যখন এই কোয়েশ্চেনটা করছে আমার এই ৩ টা জিনিস মাথায় আসছে যে ফার্স্ট 100 ডেইজ এর মধ্যে এইগুলাতে কি করে আমি নিজে আমি অবশ্যই দেখব। আম তার পাশাপাশি হচ্ছে আমার আরেকটা জিনিস এটা জাস্ট দেখার বিষয় আমি জানি না। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কি চেঞ্জ আসে। সো ওই চেঞ্জ গুলো আসার এখন তো বেশ বড় রকমের নাটক চলছে সবকিছু মিলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে। আমি খালি দেখব যে আচ্ছা ঠিক আছে পার্টির লোকজন দিক সমস্যা নেই। তামিম ইকবাল বিএনপির পক্ষে করতেছে। আম আ আব ইয়াস আমাদের যে গোলকিপার যিনি উনিও করতেছে। সো আচ্ছা ঠিক আছে উনারা হয়তো আসবেন। কিছু করার নাই। যে পার্টি আসবে সেই পার্টি আসবে। কিন্তু আম আ পরবর্তী যারা আসবে ওরা আসলে কতটুকু ভালো করে আ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভ থেকে এইটা আমার একটা দেখার বিষয় আরকি। আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য যে কি করে। যদি কিছু না করে তাহলে তো অবশ্যই মানে সমালোচনার শিকার হবে এটা সব দিক থেকে। আমি নিজেও করব। আমি নিজেও ভিডিও বানাবো ডেফিনিটলি। সো এটা আসলে আমার একটা পার্সোনাল গোল। এটা হচ্ছে যে সত্যি কথা বলতে এটা আমি নিজের একটা রিগ্রেট আমার আছে যেটা হচ্ছে বাংলাদেশে থাকার সময় আমি হয়তো যখন শেখ হাসিনা সরকারের প্রাইম টাইম ছিল ওই সময় হয়তো তাদের তেমন একটা সমালোচনা করি নাই বা যেটা করা দরকার ছিল ওইভাবে আমি করতে পারি নাই। এটা আমাকে আসলে অনেক এনায়েত আমার ক্ষেত্রেই মনে হয় এইটা হুম, আমরা সবাই ইকুয়ালি গিল্টি। মানে আমি যখন এখন রিফ্লেক্ট করি ব্যাক ইন মাই থিংস আমার কাছে হুম, honestly speaking I regret my days যখন হেফাজতে ইসলামের ঘটনাটা ঘটছে। That হুম, হুম, was the moment when everyone should have stopped যে ওকে let's take a pause এইটা কি হইল? হুম, হুজুর হোক, যেটা হোক, হুম, 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 যেটাই হোক, হুম, এইভাবে তুমি পাখির মতো মানুষকে গুলি করে মেরে ফেলবা অ্যান্ড হুম, দেন দ্যা নেক্সট মর্নিং তুমি সেটাকে ক্লিন আপ করে জাস্টিফাই করবা যে না, they were হুম, হুম, trying to মানে ওভারথ্রো শাহবাগী এবং এটা একটা সিকিউরিটি কনসার্ন ছিল। ইট হ্যাড টু বি ডান তাদেরকে সরায় ফেলা হইতো। মানে দ্যাট হুম। ওয়াজ দ্যা মোমেন্ট আমি এখন আমার সবচেয়ে বড় রিগ্রেট ফর দ্যা রেস্ট অফ মাই লাইফ আমার কাছে মনে হয় এটাই হবে যে মাই সাইলেন্স ডিউরিং মানে হেফাজতের ম্যাসাকার এর সময়। হুম, হুম, হুম। এটা অবশ্যই আমাদের লাইফের অবশ্যই সবারই মানে আমরা আসলে বড় হইছি ওই টাইমটাতে। মানুষ যখন অনেক বেশি মেথোডোলজিক্যাল চেঞ্জ এর ভিতর দিয়ে যায় মানুষের লাইফের মধ্যে ওই সময়টাতেই এত বড় ঘটনাগুলা ঘটছে। হয়তো আমরা একসময় যেটা ঠিক মনে করতাম, এখন আমরা সেটাকে ঠিক মনে করি না। ডেফিনিটলি আমাদের লাইফের ডেফিনিশন গুলা চেঞ্জ হইছে। সো যাই হোক আমার ওই রিগ্রেটটা আছে। সো আমি চাই যে পরবর্তী সরকারের টার্মে আমি সেই রিগ্রেটটারে ফুলফিল করব। আমি চাই যে আমি আরো বেশি আ অ্যাটাকিং, ক্রিটিক্যাল হব। আমি অনেক বেশি সমালোচনামূলক ভিডিও বানাবো। যেগুলা এক্সাক্টলি এই সরকার করতেছে না। আমার কাছে অনেকে অনেক রিকোয়েস্ট করে। সো আই গেস যে মানে অনেক সমস্যা নিয়ে সাপোজ রূপপুরে এখন অবস্থা খুবই খারাপ। রূপপুর হুম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা হচ্ছে চেরনোবিল মতন জায়গার মধ্যে হইছিল। ওই ভিতরে ইঞ্জিনিয়ারদের ফল্ট এর কারণে হইছিল। নট লাইক যে ওই ডিজাইন এ কোনো খুব বড় ধরনের ঘাটতি ছিল। হ্যাঁ, ডিজাইনেও ঘাটতি ছিল, ডেফিনিটলি ছিল। কিন্তু আ মানে ইঞ্জিনিয়ারদের ফল্টও এখানে অনেক বড় ম্যাটার করছে। সো আমাকে যখন হচ্ছে যে রূপপুর থেকে অনেকেই মানে anonymously বলার চেষ্টা করছে যে আপনি এটা নিয়ে একটা কাজ করেন। সো আমি তারপরে কিন্তু কাজ করছি এবং এটা খুব ম্যাসিভ একটা সাড়া ফেলছে। আমি যতদূর শুনছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের কাছে পর্যন্ত ভিডিও গেছে এবং তারা এটা ইন্টারনালি একটা ইনভেস্টিগেশন করছে। দেন তাদের একটা ভিতর থেকে একটা জবাবদিহি করা লাগছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। সো আমার কাছে ওই ক্ষমতাটা আছে ভাই। আমার কাছে হচ্ছে ওই পাওয়ারটা আছে যে আমি
সত্যি কথা বলতে যে অনেক ম্যাসিভ একটা ডিসরাপশন করতে পারি এবং যেটা আমার কথাটা হয়তো উপর মহল পর্যন্ত পৌঁছাবে। অনেকেই হয়তো ওই জায়গায় আমার ভিডিও দেখে বা ফলো করে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার একটা বড় রেসপনসিবিলিটি যে আ বাংলাদেশের মানুষের যে ভয়েস গুলা হয়তো মিডিয়া রেইজ করবে না। ডেফিনিটলি আমরা হুম। এখনই দেখতেছি যে অনেক মিডিয়া একদমই পক্ষপাত দুষ্ট যেই ইয়াগুলা, যেই দল ক্ষমতায় আসতে পারে তাদেরকে তাদের ফরে কথা এবং বলা শুরু করছে। blatantly, হ্যাঁ, blatantly একদম মানে মিডিয়াতে কথা বলা শুরু করছে। আমরা একদম চোখের সামনে দেখতেছি। সো আমার কাছে মনে হয় না মিডিয়া আসলে খুব বেশি রেলেভেন্ট থাকবে সামনের আসলেও দেখা যাবে যে সবগুলাই বিটিভি টাইপের হয়ে গেছে। সো ওই জায়গায় আমাদের ভয়েসটা খুব ম্যাটার করবে এবং আ ট্রু এভিডেন্স দিয়া নট লাইক যে আচ্ছা ঠিক আছে আমারে কেউ একজন একটা স্ক্রিনশট পাঠাইলো। আমি ওইটারে এভিডেন্স হিসেবে চিন্তা করে আমি ওইটার উপর একটা ভিডিও বানায় ফেললাম। বা হইতেছে আমি কারো কাছে ফোনে শুনলাম কালকে মিলিটারি ক্যু হবে। আমি Facebook লাইভে এসে বলা শুরু করলাম যে, "হ্যাঁ, আপনারা সবাই রাস্তায় নামেন, কালকে মিলিটারি ক্যু হবে।" আমি এরকম কোনো ক্রিটিক্যাল ডিসকাশন এ যাবোই না। আমি সত্যি কথা বলতে আমি সারা জীবনই হচ্ছে প্রপার রেফারেন্স বেসড ভিডিও বানাইছি। যে জায়গায় আমি কথা বলছি ওখান থেকে আমি নিজের অপিনিয়ন খুব কম দেওয়ার চেষ্টা করছি। সো আমার এটা সামনের ১২ তারিখের পরে গোল সেটা হচ্ছে সরকারের ভুল এটা আমি আরো বেশি পরিমাণে দেখাবো এবং আমার যে একটা ট্যাগ আছে যে হচ্ছে যে আমি শুধুমাত্র সরকারের যেগুলা ভালো জিনিস ওইগুলা বলি। আমি ওইটারে একদমই 100% মানে একদম গোড়া থেকে কাইটা ফেলা যেটা, ওই ট্যাগটা আমি সরায় ফেলার সমূলে চেষ্টা উৎপাদন, করি। এটা আমার গোল। হ্যাঁ? সমূলে সমূলে উৎপাদন। উৎপাদন করা। হ্যাঁ, ওইটাই আমি করার চেষ্টা করব আরকি। আর আম আ এইটাই ভাই। ভাই আপনি সাফওয়ানের নেক্সট কোয়েশ্চেন টার অ্যান্সার দেন তো? আরেকটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, ইউনুস রেজিমকে কত দিবেন আউট অফ 10? ইউনুস রেজিমের বেস্ট সার্ভিং উপদেষ্টা। আমার কাছে মনে হয় হ্যাঁ, ফজল কবির। পার্সোনালি হ্যাঁ, আই রিয়েলি, আচ্ছা। রিয়েলি লাইক হিম। হুম, অনেকগুলা কারণে ফজল কবিরকে আমার পছন্দ হয়। আমার সুযোগ হইছে উনার আ ইন্টারনাল কিছু কাজ আ এভালুয়েট ঠিক না, মানে আ ইনফর্মড হওয়ার, এবং আমার কাছে মনে হইছে হি অ্যাকচুয়ালি ট্রাইড হিজ বেস্ট যতটুকু সম্ভব উনি করে গেছেন, উনার কাজ করে গেছেন। এবং আ টোটাল যদি আমি ইউনিস গভর্নমেন্টকে যদি আমি রেট করি, আমার কাছে মনে হয় 7 আউট অফ 10। এর পেছনে অনেকগুলা কারণ আছে। একটা জিনিস মানুষ যেটা আসলে acknowledge করতে চায় না, সেটা হচ্ছে যে মোমেন্ট ইউনিস সরকার হচ্ছে ক্ষমতাটাকে নিছে, হুম, সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু অলরেডি ওয়াজ লাইক অলমোস্ট ইন দ্য হুম, ভার্জ অফ আ ব্রোকেন ইকোনমি। সো হুম, সেই জায়গা থেকে আসলে উন্নয়ন করাটা তো পরে। আমার ইমিডিয়েট মানে ইমিডিয়েটলি তাদের যে কাজগুলা করতেছে, যেইসব জায়গাগুলোতে সমস্যা ছিল সেগুলাকে কোনোভাবে আটকায় রাখা। যাতে এইটা আরো ম্যাসিভ আকার ধারণ করে একটা কোলাপস না হয়, একটা ইকোনমিক্যাল কোলাপস না হয়। এবং শেখ হাসিনা পালায় যাওয়ার আগের সময়গুলোতে ইকোনমিক্যাল সিচুয়েশন কি ছিল? আমাদের ২.৫ মাসের মতো রপ্তানি যেই আ ব্যয়, সেটা মানে ম্যানেজ করার মতো ২.৫ মাসের মতো ফান্ড ছিল মাত্র। এবং সবচেয়ে বিজার যেটা ছিল যে জাস্ট বিফোর শি লেফট, ইন্ডিয়াতে গিয়ে কোনো কারণ ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া ৬ টা চুক্তি করে আসা ইন্ডিয়ার সাথে। হুম, যেই ডিপ্লোমেসিটা আসলে ইট টেকস ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ২ টা হুম, দেশের মধ্যে এই ধরনের ডিপ্লোম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং এ আসার জন্য হিউজ পরিমাণে ডিপ্লোম্যাটিক কাজ করেই তারপরে কেউ এতগুলা চুক্তি আসলে করে বা করতে চায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ইউনিস সরকার ডিড নট ডু আ ব্যাড জব, কুড হুম, হ্যাভ obviously done better. There is always room for improvement. এটা নিয়ে আসলে কোন সন্দেহের অবকাশ নাই। কিন্তু ওভারঅল দেশটাকে সাস্টেইন রেখে আম এই ইলেকশন পর্যন্ত আসার ক্রেডিট আমি উনাকে অবশ্যই দিব। ইন টার্মস অফ মানে মোস্টলি ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক্যাল সাইড অফ ইট। ল অ্যান্ড অর্ডার ওয়াজ ভেরি ব্যাড। এবং আমি পার্টিকুলারলি আমার কাছে সবসময় মনে হইছে যে শাখাওয়াত সাহেবকে আসলে স্বরাষ্ট্র হুম, উপদেষ্টা থেকে সরায় দেওয়ার যে সিদ্ধান্তটা পার্সোনালি আই ডিডন্ট লাইক। আমার কাছে মনে হইছে হি কুড হ্যাভ বিন আ বেটার চয়েস দেন জাহাঙ্গীর সাহেব। এবং উনার কিছু কথা, উনার কিছু কাজকর্ম, ইট ওয়াজ নট মানে আমার কাছে যে আমি সাফওয়ানকে একটু আগে এটা বলতেছিলাম যে বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশ কখনোই হোম মিনিস্ট্রিতে কোনো ভালো লিডার পায় হুম, নাই। আমার হুম, কাছে এটা হুম, অলওয়েজ মনে হইছে যে আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে। ঘরের মধ্যে হুম, তালা লাগায় আপনারা ঈদ করতে যাবেন যাতে চুরি হুম, না হয়। মানে এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে আমরা দেশ চালাইছি, which is হুম, unacceptable. বাট ওভারঅল আমি ওইটাই বলব 7 আউট অফ 10, মোস্টলি এই ইকোনমিক জায়গা থেকে। বাট এগেইন বললে অনেক কিছু ইন ডিটেইল বলা যায়। ফারুকীর অ্যাপয়েন্টমেন্টটা আমার কাছে মনে হয় না জাস্টিফাইড ছিল। হুম, আম আ রিসেন্ট এরকম অনেক সিদ্ধান্ত নিয়ে ছোট জিনিস নিয়ে আসলে আলোচনা করা যায়। বাট ইন দ্য বিগার স্কেল দে ডেলিভারড অ্যান্ড প্রপার ডেমোক্রেটিক ইলেকশন
এই ক্রেডিটটা তাদেরকে দিতেই হবে। তারা হুম, অনেকেই বলছিল যে ৫ বছর থাকবে, ৮ বছর থাকবে, ১০ বছর থাকবে। ওয়াকার হয়তো ৬ মাস পরে টেক ওভার করবে। এই জিনিসগুলো হয় নাই। হুম, এইগুলা হুম। কিন্তু ক্রেডিট। এই জিনিসগুলো হ্যাঁ, না হওয়াটাও ডেফিনিটলি। কিন্তু একটা ক্রেডিট। যে আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে সামরিক শাসনে যাই নাই। আমরা এট দ্য এন্ড হ্যাঁ, অফ দ্য ডে আমরা মানে বা ইন্টারন্যাশনাল 111 এর মতন কিছু হয় নাই। 111 এর মতো কিছু হয়নি। আমরা মোস্ট ইম্পোর্টেন্টলি মানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হইতেছে। এমন তো হইতেই পারত। বিএনপি বলল যে আমি ইলেকশন করব না। হুম, 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 ইউনূস সরকারের আন্ডারে করব না ফর হোয়াটএভার রিজন। জামাত বলতে পারত যে না আমরা পার্টিসিপেট হুম, করব না। ইভেন জাতীয় পার্টি পার্টিসিপেট করতেছে। হুম, হুম, সো হুম। ওইটাই। বাট অবভিয়াসলি মানে সমালোচনা করতে গেলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়। বাট ওভারঅল আমার কাছে মনে হয় ইটস নট দ্যাট ব্যাড। মানে মানুষ যেভাবে আসলে আমার কাছে আমার ফিডে মানে কমন পারসেপশন টা হচ্ছে যে ইট ইট ওয়াজ ওয়ার্স। আমার পার্সোনালি মনে হয় নট দ্যাট ব্যাড। আম আমি ভাইয়া ৪ নাম্বার পয়েন্ট যেটা সাফওয়ান বলতেছিল যে, আমার প্রায়োরিটি ৪ নাম্বার কি দেখার, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কে হয় নেক্সট এবং কে হয়? মানে তিনি কিভাবে কি পারফর্ম করে, আমার এটা দেখার ইচ্ছা। আপনি একদম খুবই ট্রু। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী যারাই আসছে, তারাই কোনো না কোনোভাবে ব্যাশ খাইছেই। মানে আমরা আসলে সত্যি কথা বলতে একটা প্রপার স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার বা স্বরাষ্ট্র উপদেষ্টা যেটাই হোক, ওই লিডারটা পাই নাই। সো আমার এটাই দেখার ইচ্ছা যে পরবর্তীতে কে আসে এবং সে আসলে কিভাবে হ্যান্ডেল করে পুরা জিনিসগুলা। আর ইভেন আমি এখানে ভাইয়া যদি আমি হচ্ছে যে হ্যাঁ, একটু এনায়েত যদি একটু হ্যাঁ, বলি, আমার কাছে একটা সার্টেন এইজ পর্যন্ত মনে হইতো যে সোহেল তাজ ওয়াজ প্রবাবলি হুম। দ্য লিস্ট অফ অল দ্য হোম মিনিস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মানে স্টেট মিনিস্টার্স এর মধ্যে আমার কাছে হি ওয়াজ বাট দেন উনি কত রিসেন্ট সাল যখন থেকে কত সাল ছিল জানি? আমার উনি মনে মনে আছে? হয় ৬ মাসের মতো ছিল। বাট আচ্ছা। আম আ ৬ মাস থেকে ৭ মাস মানে শুরু থেকেই তো উনি 2nd টার্মে সরি ২০০৮ এ উনি নেয় এবং হুম, বিডিআর বিদ্রোহ পর্যন্ত ছিল সম্ভবত ২০০৯ এ বিডিআর বিদ্রোহ পর্যন্ত ছিল এবং রিসেন্ট যেই ইউনূস সরকার ইনভেস্টিগেশনটা হয়েছে যেখানে সোহেল তাজের আসলে কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে। আম বিডিআর বিদ্রোহের ক্ষেত্রে। আ পা হুম, সো দ্যাট ওয়াজ ভেরি ডিসহার্টেনিং। আ হুম, সামওয়ান লাইক হিম তার কাছ থেকে আসলে আমরা এটা আশা করতে পারি না। এগেইন নট গিল্টি আনটিল প্রুভেন। সো হুম, আমি হুম। আসলে যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, যেহেতু তাকে সরাসরি আ আ আ বিচারে দাঁড়া করানো হচ্ছে না, আসলে আম আমি তাকে আসলে কোনো দোষ দিব না এই ব্যাপারে। কিন্তু বাট আপনি সোহেল তাজের ইয়াটা কি দেখেন? মানে পোস্ট ধরেন ২০১৪ পরবর্তী সময় এখন যেরকম উনি খুব ব্যাশিং খায়। যে হইতেছে উনি আ হয়তো জিমের ভিডিও করতেছে। উনি কিন্তু আম আ ইয়া ইভেন তাজউদ্দিন আহমদকে নিয়ে আমি যে ভিডিও বানাইছিলাম ওটা উনি শেয়ারও দিছে দেখছেও। সো আম তাজউদ্দিন আহমেদের ২ ছেলেমেয়ের সাথেই ছেলেমেয়ে হচ্ছে আমার তাজউদ্দিন নিয়ে ভিডিও দেখছে। সো আমি ওই ব্যাপার থেকে জানি। বাট আমার এজন্যই খারাপ লাগে সত্যি কথা বলতে। উনি যখন কোন পোস্ট দেয় বা কোন কিছু করে মানুষজন যে তাকে একটা ট্রল করে যে বডি সোহেল নামে। মানে আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? যে উনি মানে ধরেন যে একদমই আমরা যেরকম ইয়ে করি যে আচ্ছা পলিটিক্স থেকে একদমই ডিটাচড হয়ে আমি আমার মতন লাইফ লিড করতেছি। আ সো উনি কিন্তু কাইন্ড অফ একটা ভালো লাইফ মানে উনার মতন উনি একটা ভালো লাইফ লিড করতেছে। আর পলিটিক্স থেকে দূরে, যায় ঝামেলা থেকে দূরে এরকম। বাট মানুষজন এক্সপেক্ট করে তার কাছ থেকে আরো বেশি। যে উনি পলিটিক্স এ আসবে, উনার মতো মানুষ পলিটিক্স এ আসবে, পলিটিক্স করবে। সো এরকম। তো আমিও এরকম অনেক কমেন্ট দেখি যে এখন উনি যখন কোন একটা সাপোজ মাসল-টাসল দেখায় পোস্ট দিতেছে, তো উনার নাম তো বডি সোহেল হয়ে গেছে। সো মানুষজন বলতেছে যে এখন শরীর গঠনের সময় না, এখন দেশ গঠনের সময়। এরকম কমেন্ট আসতেছে। তো উনাকে সবাই এই যে বডি সোহেল ট্যাগ দিয়ে দিল। সো দেখো এইটা একটু এনায়েত তুমি ডিসহেয়ার্টেনিং সত্যি আসলে কথা বলতে। আ অ আমার কাছে মনে অনেক হয় আর বাংলাদেশ আরো কন্ট্রিবিউশন পাইতে পারত উনার কাছ থেকে। তুমি আসলে অনেক আম আ আ এখানে আসলে অনেক কিছু বলার আছে। আমি শর্টকাটে যেটা বলব, ভেরি শর্টে সেটা হচ্ছে যে আমিও রিসেন্টলি কিন্তু আম আমার বডি আম যেটাকে বলে আ জিমে যাওয়া, জিম করা, শেইপে আসা, ফিজিক্স নিয়ে কাজ করা শুরু করছি। মোস্টলি বিকজ দ্যাট গিভস ইউ আ লট অফ মেন্টাল স্যাটিসফ্যাকশন অ্যাজ ওয়েল। এটার একটা হুম, বড় পার্ট হচ্ছে তোমার মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকা। অ্যান্ড ইট হুম, অ্যাকচুয়ালি হেল্পস। তুমি যখন একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাবা, ইউ উইল ডেফিনিটলি ফিল আউট দ্য বেনিফিট। এখন পলিটিক্যালি উনার ইনভলভমেন্ট কিরকম হইতে পারত, ইটস এনটায়ারলি আপ টু হিম। হুম, আম এবং এবং দেশের জন্য কন্ট্রিবিউশন করতে গেলে যে শুধুমাত্র পলিটিক্যালি করতে হবে, আমি এটাও বিশ্বাস করি না। বিকজ আমার কাছে মনে হয় যে কন্ট্রিবিউশন এর ডেফিনিশন টা এবং মাত্রাটা আসলে সম্পূর্ণ মানে ব্যক্তি পর্যায়ে এবং তুমি যদি আমাদের হুম, মানে বেসিক্যালি আমাদের সাবকন্টিনেন্ট আমরা তো খুব ইমোশনাল ড্রিভেন। আমার কাছে সোহেল তাজকে সবসময় মনে হয়েছে যে হি ইজ মোর
one of those people who are reasonable এবং who has like critical thinking. So obviously তার ডিসিশনের পেছনে he has his own reasons. আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না. Yes, we might have expectations from him. কিন্তু মানে সোহেল তাজ আসলে আমার কাছে যেটা মনে হইছে যে উনি 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 হয়তো মানে ডেলিবারেটলি আসলে পলিটিক্যালি ইনভলভ হতে চাচ্ছেন না, বিকজ একটা জিনিস কি জানো, মানে ওয়ের হি ওয়াজ একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়া এবং বিং সোহেল তাজ দা সোহেল মানে সরি তাজউদ্দিন আহমেদের সন্তান হিসেবে হি কুড হ্যাভ ডান আ লট। সেই জায়গা থেকে উনি যে নিজেকে স্যাক্রিফাইস করে সেই কাজগুলোতে ইনভলভ হয় নাই বা সেই জায়গাগুলোতে যায় নাই, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে অনেকে কিন্তু এই জিনিসটা পারে না, এই নিজেকে যে ধরে রাখা এই জায়গাটা পারে না। বাট অবভিয়াসলি উনি যদি হয়তো পলিটিক্সে থাকতেন, অ্যাক্টিভ পলিটিক্সে থাকতেন, আমি জানি না ইন হোয়াট ওয়ে, সেটা নিজের দল হিসেবে হোক বা অন্য কোনো দলে জয়েন করে হোক বা জাস্ট পলিটিক্যালি অ্যাওয়ার থেকে হোক, অবভিয়াসলি এটা ইট উড হ্যাভ বিন মানে মাচ বেটার। বাট নেভারদালেস ইটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি প্রবলি হ্যাজ হিজ ওন রিজন। এবং উনি যদি আসলে পলিটিক্যালি কন্ট্রিবিউট নাও করেন, probably he's doing something that we don't know. He's contributing to the welfare of the country in his own way, যেটা ওনার কাছে মনে হয়েছে appropriate. ফেয়ার এনাফ ভাই। হ্যাঁ। আমরা কি আরো কন্টিনিউ করব না, পডকাস্ট আমরা রিলেটেড? মনে কারণ হয় হ্যাঁ, it's আপনারও like midnight. ঘুমানোর টাইম। হ্যাঁ, আপনার এখানে কয়টা আমরা বাজে এখন? এখন ৫টা বাজে, ফজরের নামাজ দিয়ে দিছে, আজান দিয়ে দিছে। হ্যাঁ। তো ফজরের নামাজ পড়বো, পড়ে একটু শোয়ার চেষ্টা ও করব আপনাদের আরকি এইখানে দেখি। কি মানে ধরেন যে মসজিদ খুব কাছাকাছি বা মানে আজান না, শোনা যায় বাসা আমি থেকে? এটা একটা লম্বা সময় ধরে আমি আই রিয়েলি মিসড ইট। তো আমি যেটা করছি, একটা Amazon থেকে একটা হ্যাঁ। অ্যালার্ম ক্লক কিনছি, যেটা তুমি প্রোগ্রাম করতে পারবা তোমার লোকেশন অনুযায়ী এন্ড হুম, এভরিথিং। হুম। সো তখন তোমার ওই পুরা বছরের আজানের স্কেডিউলটা ওইখানে সেভ হয়ে থাকে এন্ড দেন ওয়াক্ত অনুযায়ী আজানটা দেয়। এন্ড বাহ! ইটস আ ব্লেসিং, মানে মানে অ্যামেজিং, মানে এই ফিলিংটা আসলে চমৎকার। আম এটার অনেকগুলো ভার্সন আছে। বাট দ্য ভার্সন উই হ্যাভ, এটা একটু মানে একটু পুরোনো টেকনোলজি। সো এখানে হচ্ছে হার্ড কোড করে তোমাকে টাইমিং গুলা ইন আ সেন্স তোমাকে সিটি প্লাস হুম, ওই যে আমাদের এখানে ডেলাইট সেভিংস আছে কারেন্টলি। সো এই জিনিসগুলো হুম, তোমাকে ম্যানুয়ালি করে দিতে হয়। বাট হুম। দিস ডেইজ ইউ হ্যাভ থিংস যেটা অটোমেটিক্যালি ক্লাউড থেকে ইন্টারনেটে থ্রু হ্যাঁ, হ্যাঁ, ওয়াইফাই হ্যাঁ। উইল গেট অল দ্য ইনফরমেশনস এন্ড এভরিথিং। বাট হ্যাঁ, এটা চমৎকার একটা মানে জিনিস। খুব ভাল লাগে হুম, আরকি। খুব ভাল লাগে। যাক খুব মিস ভালো। করি। আমিও বাট হ্যাঁ, থ্যাংক ইউ এনায়েত। আসলে ইট ওয়াজ মানে চমৎকার, খুব ভাল লাগছে তোমার সাথে এতদিন পরে কথা বলে। আ আমার নিজের অনেক কথা আজকে বলে দিছি। যেটা হ্যাঁ, আজকে তোমার সাথে কথা না হইলে হয়তো কখনো বলাই হইতো না। নেভার ইন হ্যাঁ, মাই হ্যাঁ, লাইফ। হ্যাঁ। মানে আমার ওই ইনটেনশনটা আসলে কখনোই ছিল না ওই জিনিসগুলো হুম। নিয়ে কথা বলার। বাট জাস্ট এই বিকজ উই ওয়ার পডকাস্টে টকিং। আসলে ভাই এটা একটা সুবিধা যে মানে আপনি আসলে মানে সামনাসামনি যখন কথা বলতেছেন এবং আপনার সামনে আরেকজন পারসন থাকে, অনেক কিছু যেমন আমরা রিটেন পোস্ট আকারে লিখতে গেলে ওই ধৈর্য থাকে না বা ভালোও লাগে না। এইরকম হ্যাঁ, আড্ডার ছলে আসলে কথা বলতে থাকলে তখন এরকম হয়। আর আমি কিন্তু ভাই আমি এটা অনেকে হয়তো জানে না বা আমি আলাদা করে পোস্টও দেই নাই। আমি আসলে গত ২৪ এ যখন আমি আসছি তারপরে থেকে মানে আমার পিএইচডি যখন শুরু হইছে তখন থেকে আমি যখন ট্রাইনোমিয়াল পডকাস্ট অফ হইছে আমাদের, তারপরে থেকে আমি থার্ড পার্টি পডকাস্টে যাওয়া বা কোন লাইভে হুম, আসা এগুলো আমি মোটামুটি অফ করে দিয়েছি। তার একটা বড় রিজন হইতেছে এইখান থেকে আসলে মানুষজন কাট পিস করে নিজেদের আ মতন করে হচ্ছে বিভিন্ন তেল মসলা মাখায় বিভিন্নভাবে একটা জিনিসটা ম্যানিপুলেট করা যায়। সো আমি এই কারণে আমার নিজের চ্যানেল বাদে অন্য কোথাও কথা বলা একদমই থামাই দিছি। কারণ ওইগুলা বেশি কন্ট্রোভার্সি তৈরি করতেছিল। সো আমার নিজের রেগুলার কনটেন্ট ক্রিয়েশন হ্যাম্পার্ড হইতেছিল। সো ওইজন্য আমি একদমই ছাইড়া দিছি। আমি কোথাওই যাইতাম না, কোথাওই কোন কিছু করি নাই। সো এখন আমি মানে হচ্ছে যে আপনি বলছেন পরে আমি মনে হয় প্রায় কয় বছর এরকম পরে হচ্ছে একটা মানে মানে আমার নিজের চ্যানেল বাদে অন্য কোনো প্ল্যাটফর্ম এ হইতেছে কথা বলতে থ্যাংক আসছি ইউ এবং সো আমি মাচ এনায়েত। আপনি ভেরি যখনই লাকি। বলছেন আমি সাথে আমি কখনো যে না বলবেন আমি চিন্তাও করি নাই। কিন্তু থ্যাংক ইউ সো অন্য মাচ। সবাইরে আমি রিয়েলি। ফার্স্ট এই বলি যে না ভাই আমি থার্ড পার্টি কোনো ইয়াতে যাইতেছি না। কিন্তু আপনি যখন বলছেন আমি জীবনেও না বলব না। সো থ্যাংক আমি ইউ সো বলছি মাচ। ঠিক আছে এটা দিয়ে আমি আবার ব্যাক করি দেখি কি অবস্থা হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভাই। আর আমাদের সাথে একজন এনিটাইম। অডিয়েন্স এর একজন হচ্ছে সে
কন্টিনিউয়াসলি ছিল যে জাহিদ হাসান সে একদম হ্যাঁ, পুরা জাহিদ হাসান। লাইফটা ইয়েতে ছিল। হ্যাঁ, তো পডকাস্ট এক্সাক্টলি। আসলে যদি তার অনেকগুলো কোয়েশ্চেন হচ্ছে তার ট্রাইনোমিয়াল পডকাস্ট নিয়ে। তো ট্রাইনোমিয়াল পডকাস্ট হচ্ছে ভাই আমরা আসলে এটা সত্যি কথা একদম টু বি অনেস্ট সাদমান আমাদের যে সাদমান সাদিক ছিল সে হচ্ছে যে এখন পুরা ওই যে লাক্সারি লিড করতেছে। সে এখন হচ্ছে একদম অফ দ্যা নেটওয়ার্ক, অফ দ্যা হুক পুরোটাই। তারে আমি Facebook এও দেখি না, কোন জায়গাতে আমি তারে পাই না। তো আমি আর ফারহান ভাই এখনো ভিডিও দিতেছি। বাট সাদমান পুরাই মানে বিয়ের পরে তো আরো বেশি মানে সে একদম খুব পিসফুল একটা লাইফ হ্যাভিং লিড হিজ লাইফ। করতেছে। হ্যাঁ, অ্যামেজিং লাইফ পুরা একদম খুব ভালো একটা লাইফ লিড করতেছে। ওইখান থেকে তারে টাই নাই না আবার এই কন্ট্রোভার্সি হ্যান-ত্যান। কারণ আপনি অনলাইনে যত বেশি পপুলার হবেন আপনার কন্ট্রোভার্সি তত বাড়বে। এটা কত একদম বাড়বে। প্রপোর্শনাল। কোন কিছু বলার নেই এখানে। সো বাট এখন একটু কেন জানি সবকিছু একটু শান্ত আছে কেন জানি আমি জানি না। বাট অনেক রাফ টাইম পার করছি ভাই। মানে বাংলাদেশের ইন্টারনেট জগতের মধ্যে প্রচুর রাফ হ্যাঁ, টাইম পার করছি গত কয়েক I've বছরের seen মধ্যে। তো that. আমি জানি ট্রেন্ড গুলা কিরকম চলে। সো বাট আশা করি এখন একটু শান্তিময় যাবে। হ্যাঁ, সাদমান অবশ্যই এবং মনোলগ দেয় মাঝে, এবং মাঝে। হ্যাঁ, ঠিক আছে। হোপফুলি হ্যাঁ, হোপফুলি আমি তোমাকে আবার পাবো অন্য ইনশাআল্লাহ ডিসকাশন এ, ভাই। অন্য আলোচনায় এবং obviously আফটার 12 ফেব্রুয়ারি আমাদের মনে হয় আমার মনে হয় এই আম সাফওয়ানের এই টপিকটার উপরে আমরা একটা সেশন তো আমি তো অবশ্যই তোমার সাথে করতে চাই টু মানে রিক্যাপ যে অ্যাকচুয়ালি ১০০ দিনের পরে তোমার যে ৫ হুম, টা হুম, অবজারভেশন তুমি যেটা আজকে বললা, হুম, সেটার কোনটা কতটুকু কি হইছে এবং কোনটায় কতটুকু কি হয় নাই, কি হুম। হইতে পারত এই আলোচনাগুলো আমরা করব। আম অ্যান্ড এগেইন মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আই এম রিয়েলি হ্যাপি দ্যাট তুমি আমাদেরকে জয়েন করেছো, আমার সাথে জয়েন করেছো। মানে আই থ্যাংকস কান্ট ফর ইনভাইটিং মি ভাই। না, না, আপনার না। সাথে কথা That বলতে পারছি cannot এটাই thank you অনেক। enough. অ্যান্ড সবচেয়ে বড় কথা নাফিসা would be very happy to know যে দা এনায়েত চৌধুরীর সাথে আজকে আমি পডকাস্ট করছি। So that's another thing. And thank you so much for everyone যারা আমাদের সাথে ছিলেন, শুরু থেকে ছিলেন, মাঝখানে জয়েন করেছেন, শেষে ছিলেন। I really appreciate your time এবং আপনাদের যদি ফার্দার কোনো টপিক নিয়ে জানার থাকে আমার বা এনায়েতের কাছ থেকে বা কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা থাকে, feel free to reach out to us. Till then, peace, take care, make sure you're voting. Stay safe and good night. Thank you.